ফিন্যান্স প্রথম পত্রের গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা ফিন্যান্স প্রথম পত্রের যত গুরুত্বপূর্ণ এবং স্পেশাল এমসিকিউ রয়েছে এগুলো আমরা সলভ করব এবং এই ক্লাসটির মাধ্যমে ইনশাল্লাহ তোমাদের ফিন্যান্স প্রথম পত্রের 100% কমন উপযোগী এমসিকিউ এর একটা প্রিপারেশন নিশ্চিত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করব এবং ক্লাসে এমসিকিউ আলোচনার পাশাপাশি তোমাদের ওই যে বিষয়টা রয়েছে, ওই যে টপিকটা রয়েছে, ওইটার কনফিউশনগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব আমাদের আলোচনার মাধ্যমে। তো আমরা দেরি না করে আমাদের ক্লাসে চলে যাই। তো প্রথম এমসিকিউ দেখো কি বলছে, অর্থায়নের প্রথম কাজ কি? অর্থায়ন বা ফিন্যান্সের প্রথম বা সর্বপ্রথম কাজ কি? তাহলে ফিন্যান্স তো একটা সামষ্টিক বিষয়, তাই না? ম্যাক্রো ইকোনমিক বিষয় বা সামষ্টিক পর্যায়ের বিষয়, অর্থাৎ সব ক্ষেত্রে ফিন্যান্স লাগে। কিন্তু এই যে ফিন্যান্স, এটা শুরু হয় কিসের মাধ্যমে? এটা শুরু হয় মূলত আমাদের তহবিল সংগ্রহের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে ফিন্যান্সের বা অর্থায়নের প্রথম কাজ হচ্ছে তহবিল সংগ্রহ। অর্থায়নের প্রথম কাজ কি? তহবিল সংগ্রহ করা। অর্থায়নের প্রথম কাজ কি? তহবিল সংগ্রহ করা। এরপরে দুয়ে যাই, তারল্য বৃদ্ধি পেলে কোনটি ঘটবে? তাহলে তারল্যের সাথে আমাদের মুনাফার কিন্তু একটা সম্পর্ক রয়েছে, যেটা আমরা ফিন্যান্সের একটা নীতিও রয়েছে, কিন্তু তারল্য বনাম মুনাফা নীতি, তারল্য বনাম মুনাফা নীতি। তো এই তারল্য বনাম মুনাফা নীতি আমাদেরকে বলে যে যখন আমাদের কাছে বেশি তারল্য বা লিকুইডিটি থাকবে তখন আমাদের কি হবে? সম্পদ আমাদের কাছে থাকতেছে, বিনিয়োগ কম হচ্ছে, ফলে কি হয়? মুনাফা কমে যায়। তাহলে দেখো, তারল্য বৃদ্ধি পেলে কি হয়? মুনাফা হ্রাস হয়, কথা ঠিক আছে। তারপর দেখো, মুনাফা বৃদ্ধি হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি দেখো, ব্যয় বৃদ্ধি পায়। ব্যয় কিভাবে বৃদ্ধি পায়? ধরো তুমি যে অর্থায়ন করছো, তহবিল সংগ্রহ করছো, এটা তোমার কাছে রেখে দিলে কি হবে? তহবিলের খরচ বাড়বে, এই জন্য আমরা বলতে পারি ব্যয় বৃদ্ধি পায়। তাহলে তারল্য বৃদ্ধি পেলে মুনাফা হ্রাস পায়, পাশাপাশি কি হয়? ব্যয় বৃদ্ধি পায়। তাহলে অ্যান্সার হবে 1 ও 3। অ্যান্সার কি হবে? 1 ও 3। এরপরে 3-এ চলে যাই আমরা। নিচের কোনটি মুনাফা সর্বোচ্চকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়? তাহলে আমাদের ফিন্যান্সের উদ্দেশ্য হচ্ছে দুইটা, তাই না? ফিন্যান্সকে আমরা উদ্দেশ্যগত দিক থেকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে, বা ফিন্যান্সের যে উদ্দেশ্য আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা স্বল্পমেয়াদী আর একটা দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। স্বল্পমেয়াদী উদ্দেশ্য হচ্ছে আমাদের মুনাফা সর্বোচ্চকরণ। স্বল্পমেয়াদী উদ্দেশ্য কি? মুনাফা সর্বোচ্চকরণ। তাহলে এই যে স্বল্পমেয়াদী উদ্দেশ্য দেখতেছো, এটা হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ বা স্বল্পমেয়াদী উদ্দেশ্য। এটাকে আমরা কি বলি? স্বল্পমেয়াদী উদ্দেশ্য, তাই না? স্বল্পমেয়াদী উদ্দেশ্য। আরও একটা উদ্দেশ্য কিন্তু আমাদের রয়েছে, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। সেটা কি? দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। দীর্ঘমেয়াদী উদ্দেশ্যটা কি? দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্পদ সর্বাধিকরণ। দীর্ঘমেয়াদী উদ্দেশ্য কি? সম্পদ সর্বাধিকরণ বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। সম্পদ সর্বাধিকরণ বা মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের সম্পদ সর্বাধিকরণ বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। তাহলে এই যে দীর্ঘমেয়াদী উদ্দেশ্য, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর স্বল্প সময়ের জন্য আমরা মুনাফা সর্বোচ্চকরণ করতে পারি। তো সেইটা নিয়ে আমাদের প্রশ্ন হচ্ছে স্বল্পমেয়াদী উদ্দেশ্য বা মুনাফা সর্বোচ্চকরণ নিয়ে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফাকে বৃদ্ধি করা, বিক্রয় বেশি করা এবং মুনাফা বৃদ্ধি করা হচ্ছে এই যে স্বল্পমেয়াদী অর্থায়নের উদ্দেশ্য বা মুনাফা সর্বোচ্চকরণের উদ্দেশ্য। তাহলে মুনাফা সর্বোচ্চকরণের উদ্দেশ্য কি? মুনাফা বৃদ্ধি করা স্বল্প সময়ের জন্য। এটা দীর্ঘমেয়াদে ধরে রাখা যায় না। দীর্ঘমেয়াদে আমাদের উদ্দেশ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ, যেটা আমরা করতে পারি শেয়ার মূল্য বৃদ্ধির মাধ্যমে। কিসের মাধ্যমে করতে পারি? শেয়ার মূল্য বৃদ্ধির মাধ্যমে। তাহলে এটা কিভাবে করা যায়? শেয়ার প্রতি মূল্য বৃদ্ধির মাধ্যমে। কিসের মাধ্যমে? বৃদ্ধির মাধ্যমে। ওকে, তাহলে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী বা স্থায়ী উদ্দেশ্য দুইটাই কিন্তু তোমরা জানলা। ওকে, এরপরে দেখো 4-এ আসো। উদ্দীপকটি পড়ে আমাদের 4 ও 5 নং প্রশ্নের অ্যান্সার করতে বলছে। আমরা একটু দেখি কি আছে। 4টা ব্যাংক আছে এখানে, তাই না? 4টি ব্যাংক দেওয়া আছে এবং প্রত্যেকটা সুদের হার দেওয়া আছে এবং চক্রবৃদ্ধির যে শর্ত সেটা দেওয়া আছে মাসিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক এবং ষান্মাসিক। তার মানে আমরা এম, এটা কি? এই চক্রবৃদ্ধির সংখ্যাকে আমরা কি বলি? এম বলি। কি বলি? এম বলি। ওকে, তাহলে এম দেওয়া আছে। এখন বলতেছে উত্তরা ব্যাংকের কার্যকরী সুদের পরিমাণ কি? তাহলে উত্তরা ব্যাংকের কার্যকরী সুদের হার কি? EAR, তাই না? EAR। তাহলে এটা কোন ব্যাংকের? উত্তরা ব্যাংকের। তাহলে উত্তরা ব্যাংকের যদি আমরা EAR বের করতে চাই, আমাদের একটা সূত্র আছে না, 1+i/m⁻m-1 বা 1, তাই না? তাহলে আমরা সেই সূত্রটা বসাবো। কি লিখতে পারি? 1 + i/m⁻m-1 × 100 × কি? 100। ওকে, তাহলে এই সূত্রটা তোমরা লিখবা। এবং দেখো এখানে যদি তোমরা সূত্রের 1 বসাও প্লাস আই কত দেওয়া আছে? দেখো উত্তরা ব্যাংকের আই দেওয়া আছে 11%। কত দেওয়া আছে? 11%। তার মানে 0.11। এম কত আছে উত্তরা ব্যাংকের? এম হচ্ছে মাসিক, তাহলে এম হচ্ছে 12। তাহলে 12 দিয়ে ভাগ করো।
ওকে, এরপরে আবার 12 দিয়ে গুণ, উপরে আবার 12 দিয়ে মাল্টিপ্লাই করো, অথবা এখানে 1 দাও বা 1 দাও, যাই দাও, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে দেখো এইটা দাও, ব্র্যাকেট করো এবং 100% গুণ করো। এখন এটা তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে ফেলবা। এখন এটা ক্যালকুলেটর যদি আমরা একটু করি, দেখো 1 প্লাস 1 প্লাস আই কত, 0.11 ডিভাইডেড বাই এম হচ্ছে আমাদের 12 টু দি পাওয়ার এম কত, 12 টু দি পাওয়ার এম হচ্ছে 12 মাইনাস 1 ইন্টু 100 তাহলে 11.57%। কত আসতেছে আমাদের? 11.57%। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কত? 11.57 কোথায় আছে? দেখো অপশন এ তে আছে, তাহলে আমাদের অ্যান্সার এ। এরপরে দেখো দ্বিতীয় যে প্রশ্ন 5-এ বলতেছে উদ্দীপকে কোন ব্যাংকে টাকা জমা রাখলে বেশি লাভজনক হবে? উদ্দীপকের কোন ব্যাংকে টাকা জমা রাখলে বেশি লাভজনক হবে? তাহলে যেই ব্যাংকের প্রকৃত সুদের হার বেশি, যে ব্যাংকে কি হবে, ইএআর বেশি হবে, যে ব্যাংকে কি হবে, ইএআর বেশি, সেটা হচ্ছে বেশি কি লাভজনক। তাহলে ইএআর বেশি কোনটা? আমরা প্রথমে উত্তরা ব্যাংকেরটা পাইছি 11.57, উত্তরা ব্যাংকে কত পাইছি? 11.57%। ওকে, এবার আমাদের পূবালী ব্যাংক বের করতে হবে। পূবালী ব্যাংকে কত আছে দেখো, পূবালী ব্যাংক যদি আমরা বের করতে চাই, এখানে পূবালী ব্যাংক ধরো বের করতেছি, পূবালী ব্যাংকে হচ্ছে আমাদের কি হবে, 1 যোগ আই কত, আই হচ্ছে 0.1120 ডিভাইডেড বাই এম কত, দ্বিমাসিক, 2 মাসে একবার, তাহলে 6, এটা ত্রৈমাসিক, 3 মাসে একবার, তার মানে এম হচ্ছে 4, ষান্মাসিকে হচ্ছে 2। ওকে, তাহলে আমরা করতেছি পূবালী ব্যাংকের ক্ষেত্রে আমাদের দেখলাম এম হচ্ছে 6, তাহলে আমরা 6 দিয়ে ভাগ করব, 6 দিয়ে গুণ করব এবং -1 দিব। এখানে কি দিব? -1। ওকে, -1 দিব এবং 100 দিয়ে শেষে গুণ করে দিব, 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে পূবালী ব্যাংকে আমরা কত পাচ্ছি? আমরা যদি ক্যালকুলেটার একটু করার চেষ্টা করি, দেখি 1 প্লাস আই ডিভাইডেড বাই এম, আই হচ্ছে আমাদের 0.1120 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার হচ্ছে আমাদের এম কত, এম হচ্ছে এখানে 6, এম হচ্ছে আমাদের 6 -1 তাহলে আমরা দেখতে পাচ্ছি 11.73, 11 কত আসছে, 11.73 বা 74 বলতে পারো তোমরা, 11.73 বা 4 ধরলাম। তাহলে 11.74 আমরা পেয়েছি পূবালী ব্যাংকে কত পেয়েছি? 11.74। এবার কৃষি ব্যাংকেরটা বের করতে হবে। এবার কি বের করতে হবে? কৃষি ব্যাংকেরটা যদি আমরা বের করি, এখানে যদি কৃষি ব্যাংক বের করি, কৃষি ব্যাংকেরটা, ঠিক আছে, কৃষি ব্যাংক, এটা হচ্ছে পূবালী। ওকে, এরপর কৃষি ব্যাংকেরটা বের করো। কৃষি ব্যাংকেরটা কিভাবে করবা? এখানে 1 যোগ আই হচ্ছে আমাদের 11 দশমিক কত, 0.1140, 11.40 মানে কি 0.1140। আশা করি বুঝতে পারতেছো। তাহলে 0.1140 ডিভাইডেড বাই এম কত, এম হচ্ছে আমাদের কৃষির ক্ষেত্রে ত্রৈমাসিক, অর্থাৎ 4 টু দি পাওয়ার 4 -1 ইন্টু 100। ওকে, তাহলে আমরা দেখো কত পাই, এটা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের 1 প্লাস আই কত, আই হচ্ছে আমাদের 1140, এম হচ্ছে আমাদের 4 টু দি পাওয়ার হচ্ছে 4 -1। তাহলে আমাদের এইটা আসতেছে দেখো 11.89, অনেক সময় 90 বলতে পারো তোমরা। তাহলে এটা আসলে কৃষি ব্যাংকের ক্ষেত্রে আমরা পেলাম 11.89, এটাও লিখে ফেলি আমরা 11.89। ওকে, এটা পার্সেন্ট। ওকে, এরপরে দেখো আমরা যদি বেসিক ব্যাংকেরটা বের করি, বেসিক ব্যাংকেরটা আমরা পরবর্তী এইখানে বের করি। বেসিক ব্যাংকের যেটা ইএআর আছে, বেসিক ব্যাংকের ইএআর সেটা কত হবে? 1 যোগ আই কত আছে দেখো, বেসিক ব্যাংকের আই কত আছে দেখো, আই আছে 11.50%, তাই না, 11.50%। তাহলে আমরা কি লিখতে পারি? 0.1150 ডিভাইডেড বাই এম কত আছে দেখো, এম আছে 2, এম আছে আমাদের 2 টু দি পাওয়ার 2 -1, আর শেষে 100 দিয়ে গুণ করব। তাহলে এটাও আমরা করি, এটা যদি আমরা একটু করি, তাহলে 11.50% মানে 0.1150 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2, ডিভাইডেড বাই কত, 2 টু দি পাওয়ার হচ্ছে 2 এবং -1 যদি আমরা করি, আমাদের আসতেছে 11.83। কত আসতেছে? 11.83%, 100 দিয়ে গুণ করার পর। তাহলে আমরা বেসিক ব্যাংকে পাইলাম, বেসিক ব্যাংকে কত পাইছি? 11.83%। তাহলে এই যে চারটা ব্যাংকের কিন্তু আমরা ইএআর নির্ণয় করেছি, তাই তো? তাহলে এই যে ইএআর নির্ণয় করলাম, এখন আমরা দেখব প্রকৃত সুদের হার কোন ব্যাংকে বেশি। দেখো এখানে যতগুলো ব্যাংক আছে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের 11.89%। তার মানে কৃষি ব্যাংকে হচ্ছে সবচেয়ে বেশি সুদের হার, ইএআর বেশি কোনটায়? কৃষি ব্যাংকে। তাহলে আমাদের এটা হচ্ছে লাভজনক, আর লাভ কম হবে কোনটা? লাভ কম হবে দেখো কোনটা?
লাভ কম হচ্ছে সবচেয়ে উত্তরা ব্যাংকে। লাভ কম হচ্ছে কোনটা? এটা হচ্ছে লাভ কম। লাভ কম যদি প্রশ্নে করে যে লাভ কম হবে কোনটায়, তাহলে উত্তর হবে উত্তরা ব্যাংক। যদি বলে বেশি লাভজনক, তাহলে আমাদের উত্তর হবে কৃষি ব্যাংক। ওকে, তো এখানে বেশি বলছে, এখানে কি বলছে? বেশি বলছে, তাহলে আমাদের কৃষি ব্যাংক অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে কৃষি ব্যাংক। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে কৃষি ব্যাংক। আশা করি বুঝতে পারছো। 6-এ যাব আমরা। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কি বলে? ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে আমরা কি বলি? তাহলে ভবিষ্যৎ মূল্য আমরা এফবির মাধ্যমে নির্ণয় করি। এফবি। এফবি ইকুয়াল টু কি? এফবি ইকুয়াল টু কি? পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আই টু দি পাওয়ার এন, তাই না? এই যে এফবি বের করার যে ফর্মুলা, এই যে এফবি বের করার যে ফর্মুলা, এটাকে আমরা বলি চক্রবৃদ্ধিকরণ। তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের যে প্রক্রিয়া, এটাকে আমরা কি বলি? চক্রবৃদ্ধিকরণ। কি বলি? চক্রবৃদ্ধিকরণ। চক্রবৃদ্ধিকরণ। চক্রবৃদ্ধিকরণ বা কম্পাউন্ডিং, বা কি বলা হয়? কম্পাউন্ডিং বলা হয়। ইংরেজিতে বলা হয় কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং। ওকে, কম্পাউন্ডিং। এরপরে দেখো, এরপরে সাথে আসো, শুধু আসলের উপর কোন সুদ ধার্য করা হয়? শুধুমাত্র আসলের উপর। তাহলে আমরা জানি আমাদের যদি চক্রবৃদ্ধি করি, মাত্র যে সূত্রটা দেখলাম চক্রবৃদ্ধিকরণের, এইটা করলে আমরা সুদ আসলের উপর সুদ ধার্য করি। কিন্তু যখন সরল সুদ গণনা করা হয়, তখন শুধুমাত্র, যখন সরল সুদ ধার্য করা হয়, তখন শুধুমাত্র আসলের উপর সুদ ধার্য করা হয়। তাহলে শুধুমাত্র আসলের উপর সুদ ধার্য করা হয় সরল সুদে। কোন সুদে? সরল সুদে। কোন সুদে? সরল সুদে। তাহলে অ্যান্সার আমাদের সি। আমাদের অ্যান্সার কি? সি। 8-এ চলে আসো, বন্ডের বৈশিষ্ট্য কি? তাহলে বন্ডের ক্ষেত্রে সুদের হার থাকে কল প্রভিশন। যদি মেয়াদ পূর্তির আগেই কোম্পানি বন্ড পুনরায় কিনে নেয় এবং এর জন্য যদি কোনো ধরনের কমিশন বা কোনো ধরনের প্রভিশন দেয়, সেটাকে আমরা বলি কল প্রভিশন। তাহলে বন্ডের মালিককে কোনো প্রকার এক্সট্রা আয় যদি দেয়, কেন? মেয়াদ পূর্তির আগে বন্ডগুলো ফিরিয়ে নিচ্ছে কোম্পানি, এই কারণে সেটাকে আমরা বলি কল প্রভিশন। তারপরে ইনডেঞ্চার কি? ইনডেঞ্চার হচ্ছে বন্ডের শর্তাবলী। তাহলে তিনটাই হচ্ছে বন্ডের বৈশিষ্ট্য। তিনটাই হচ্ছে কি? বন্ডের বৈশিষ্ট্য। তাহলে অ্যান্সার 1, 2, 3। এরপর দেখো, নিচের কোনটি দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস? তাহলে দীর্ঘমেয়াদী আমরা অর্থায়নের উৎস পড়েছি মেয়াদের ভিত্তিতে, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। তাহলে এখানে দেখো, বাণিজ্যিক পত্র এটা স্বল্পমেয়াদী, ব্যবসায় ঋণ স্বল্পমেয়াদী, প্রাপ্যবিল বাট্টাকরণ, এই তিনটাই হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী। স্বল্পমেয়াদী। আর শেয়ার মালিক যারা আছে, যারা শেয়ার মালিক আছে, যারা শেয়ার কেনে, তারা দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করে। তারা কি করে? কোম্পানির মালিক দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করে। তাহলে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হচ্ছে আমাদের সাধারণ শেয়ার। সাধারণ শেয়ার বা কমন স্টক। তাহলে অ্যান্সার আমাদের ডি। অ্যান্সার আমাদের ডি। এরপরে দেখো, নিচের কোন ক্ষেত্রে চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য অধিক? তাহলে আমাদেরকে চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। 4টা সূত্র, 4টা হচ্ছে আমাদের শর্ত দেওয়া আছে। এই 4টারই আমাদের কি করতে হবে? বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা বন্ডের যদি বর্তমান মূল্য নির্ণয় করতে চাই, তাহলে সেটা সূত্র হচ্ছে ভ্যালু অফ বন্ড, ভিবি ইকুয়াল টু, এটা কি বলছে? চিরস্থায়ী বন্ড। এটা কি? চিরস্থায়ী বন্ড, তাই না? এটা হচ্ছে আমাদের চিরস্থায়ী বন্ড। তাহলে তোমাকে কি করতে হবে? 100, মানে যে বার্ষিক যে সুদের পরিমাণ আছে, এটাকে আমরা বলছি আই। এটাকে আমরা কি বলতেছি? আমি সূত্রটা আগে উপরে লিখে নিই, ঠিক আছে? ভ্যালু অফ বন্ডের সূত্র হচ্ছে ভিবি ইকুয়াল টু আই। আই মানে হচ্ছে সুদের পরিমাণ। আই মানে কি? সুদের পরিমাণ। এটা হচ্ছে আই। ওকে, আর ডিভাইডেড বাই করতে হবে প্রয়োজনীয় আয়ের হার দিয়ে। আই বাই আর বলতে পারো, আর বলতে পারো, ঠিক আছে? আই বাই আর। তাহলে আমরা প্রথম যেটা এ, যেটা আছে এর ক্ষেত্রে, তাহলে ভ্যালু অফ বন্ড এ, তাই না? আমরা এইভাবে লিখতে পারি, ভ্যালু অফ বন্ড এ, ভ্যালু অফ বন্ড এ, ভ্যালু অফ বন্ড এ। তাহলে এখানে আমরা কি করব? 100 ডিভাইডেড বাই সুদের হার বা প্রয়োজনীয় আয়ের হার আছে 0.10 বা 10%। ক্যালকুলেশন করো ক্যালকুলেটারে, ক্যালকুলেশন করো। 100 ভাগ যদি 100 ভাগ যদি 0.0 দাও, 1000 আসার 0.01 দাও, 0.10 দাও, তাহলে হচ্ছে 1000 আসার কথা। কত আসার কথা? 1000 টাকা। তাহলে প্রথমটার উত্তর হচ্ছে 1000 টাকা। দ্বিতীয়টা আমরা বের করব। দ্বিতীয়টা দেখো, ভ্যালু অফ বন্ড বি, ভ্যালু অফ বন্ড বি। তাহলে কত হচ্ছে? এখানে সুদের পরিমাণ হচ্ছে 50 টাকা। 50 টাকাকে যদি আয়ের হার 6% দিয়ে ভাগ করো, 0.06, তাহলে কত আসতেছে দেখো, 50 ভাগ 0.06, তাহলে আমাদের আসতেছে 833.33, 833.33। এবার আমরা সি বের করব। কোনটা বের করব? ভ্যালু অফ বন্ড সি। ওকে, সিতে কি আসতেছে? সিতে দেখো 120 টাকা। 120 টাকাকে 120 টাকাকে যদি আমরা 14% দিয়ে ভাগ করি, কি ভাগ করি? 14%। তাহলে কত আসতেছে দেখো, 120 ডিভাইডেড বাই 0.14, তাহলে আমাদের আসতেছে 857.14। কত টাকা? 14 টাকা। এরপরে সর্বশেষ যেটা, এটা হচ্ছে আমাদের সি, ঠিক আছে? এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, আর ডি আমরা ক্যালকুলেশন করবো এইখানে। তাহলে ডিতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভ্যালু অফ বন্ড ডি, সেটা হচ্ছে 60 হচ্ছে সুদের পরিমাণ, 60 ডিভাইডেড বাই প্রয়োজনীয় আয়ের হার 0.08। তাহলে 60 ডিভাইডেড বাই
60 ডিভাইডেড বাই 0.08 ইকুয়াল টু 750 টাকা। কত টাকা? 750 টাকা। তাহলে কোন বন্ডটার আমাদের আয়ের বন্ডের ভ্যালু সবচেয়ে বেশি হয়েছে তোমরা একটু দেখো। প্রথমটাতে 1000, তারপর 833, 857, শেষেরটাতে 750 টাকা। তাহলে আমাদের সবচেয়ে বেশি কিন্তু এতে ছিল। তাহলে চিরস্থায়ী বন্ডের মূল্য অধিক কোনটাতে? অধিক হচ্ছে অপশন এতে 1000 টাকা। অপশন এতে 1000 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ। আমাদের অ্যান্সার কি হবে? এ হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি? এ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে বন্ডের মূল্য যদি এইভাবে থাকে, তোমাকে বন্ডের মূল্য কিন্তু ক্যালকুলেশন করতে হবে। এখানে 4টাই ক্যালকুলেশন করতে হয়েছে, কারণ কোন বন্ডের মূল্য অধিক, কোন বন্ডের মূল্য যদি কম বলতো তাহলে আমাদের কিন্তু ডি অ্যান্সার হতো, যদি কম বলে তাহলে ডি অ্যান্সার হতো। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে, নিট মুনাফা এটার সাথে যদি আমরা অবচয় যোগ করি, তাহলে নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে আমরা পাই নগদ আন্তঃপ্রবাহ। কি পাই? নগদ আন্তঃপ্রবাহ। তাহলে নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে আমরা নগদ আন্তঃপ্রবাহ পাই। এখানে শুধু প্রবাহ বলা আছে, দেখো এই যে বহিঃপ্রবাহ, তার মানে এইটা হচ্ছে আন্তঃপ্রবাহ। এটা কি? আন্তঃপ্রবাহ। তাহলে নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে আমরা পাই ক্যাশ ইনফ্লো। কি পাই? ক্যাশ ইনফ্লো। ওকে, যেটাকে আমরা বলছি নগদ আন্তঃপ্রবাহ। কি বলছি? নগদ আন্তঃপ্রবাহ। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ। এ। এরপর দেখো, ভবিষ্যতে নগদ আন্তঃপ্রবাহকে 12% বাট্টার হারে বাট্টাকরণ করলে যদি নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের সমান হয়, তবে প্রকল্পটির অভ্যন্তরীণ আয়ের হার কত? তার মানে আইআরআর কত? ইন্টারনাল রেট অফ রিটার্ন কত? তাহলে তোমরা যারা মূলধন বাজেটিং এর ক্লাস করছো আমার, তাদের এইটা নিয়ে কোনো ঝামেলা থাকার কথা না। যদি না করে থাকো করে নিতে পারো, আমি প্লে লিস্ট তোমাদেরকে দিয়ে দিব। তো দেখো, এই যে ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহকে 12% বাট্টার হারে আমরা 12% দিয়ে ডিসকাউন্ট করলাম, বা বর্তমান মূল্য নির্ণয় করলাম, এবং সেটা কি হলো? বর্তমান মূল্যের বা নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের সমান হয়। তার মানে বোঝা যাচ্ছে এইটা হচ্ছে আমরা যখন এনপিভি বের করতেছি তখন 0 আসতেছে। তার মানে এই যে 0টা আসতেছে 12% সুদের হারে ডিসকাউন্টিং করার কারণে। তার মানে এইটাই হচ্ছে আইআরআর। তার মানে আইআরআর দেওয়াই আছে 12%। আইআর কত দেওয়া আছে? 12% দেওয়াই আছে। আইআরআর 12% দেওয়াই আছে। অর্থাৎ তুমি যে সুদের হারে যদি ডিসকাউন্ট করে যদি এনপিভি 0 বানাইতে পারো, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্ন। এখন এইখানে বলতেছে 12% সুদের হারে সমান হয় বা শূন্য হয়, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই 12%ই হচ্ছে আমাদের অ্যান্সার। এই 12%ই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ আয়ের হার। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বি। ওকে, এরপরে দেখো 13তে আসো, মূলধন বাজেটিং এর সনাতন কৌশল সমূহ কি? মূলধন বাজেটিং এর কৌশল আছে, সনাতন পদ্ধতিতে আমরা বের করতে পারি, আধুনিক পদ্ধতিতে আমরা বের করতে পারি। এবং সনাতন পদ্ধতির মধ্যে দুইটা ছিল আমাদের সনাতন পদ্ধতি, একটা হচ্ছে গড় মুনাফার হার, আর একটা হচ্ছে পেব্যাক পিরিয়ড। আর একটা কি? পেব্যাক পিরিয়ড। তাহলে এই যে দেখো, সনাতন পদ্ধতির দুইটা বলছি, একটা হচ্ছে পিবিপি আর একটা এআরআর। এই যে অপশন এতেই দেখো, এতেই আছে পরিশোধকাল, তার মানে এটা হচ্ছে পিবিপি, পেব্যাক পিরিয়ড। তাহলে এটা সনাতন পদ্ধতি। আর একটা হচ্ছে এআরআর, এভারেজ রেট অফ রিটার্ন বা গড় মুনাফার হার, সেটা দুইতে দেখছো। তাহলে এটাকে আমরা বলি এআরআর। তাহলে এই দুইটা আছে। নিট বর্তমান মূল্য হচ্ছে আধুনিক, এটা হচ্ছে আধুনিক পদ্ধতি, সনাতন নয়, এটা সনাতন নয়। তাহলে আধুনিক পদ্ধতি হচ্ছে আমাদের সি, 3 নম্বরটা। তাহলে এটা হচ্ছে না অ্যান্সার। অ্যান্সার হচ্ছে আমাদের 1 ও 2। অ্যান্সার আমাদের কি? 1 ও 2। এরপরে 14 এবং 15 নং এমসিকিউতে আমাদেরকে বলছে যে এখানে দেখো দুইটা সিকিউরিটি আছে, তাই না? একমি লিমিটেড একটি সিকিউরিটিতে অর্থ বিনিয়োগ করতে চায়, তার জন্য নিম্নের তথ্য রয়েছে। এখন দুইটা সিকিউরিটি তার হাতে আছে বা অপশন আছে, সুযোগ আছে, সে কি করবে? এখান থেকে যে কোনো একটাতে বিনিয়োগ করতে চায়। সিকিউরিটি এর ক্ষেত্রে আমরা দেখতেছি প্রত্যাশিত আয়ের হার বলা আছে 10%, পরিমিত ব্যবধান বলা আছে 2.28%, এবং বি এর ক্ষেত্রে 3টা জিনিসই দেওয়া আছে। এখন দেখো, সিকিউরিটি এর বিভেদাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা বিভেদাঙ্ক নির্ণয় করতে গেলে, এই যে বিভেদাঙ্ক নির্ণয় করতে গেলে আমরা কি করব? পরিমিত ব্যবধান বিভেদাঙ্ক নির্ণয় করতে গেলে আমরা কি করব? বিভেদাঙ্ক ইকুয়াল টু সিকিউরিটি এ দিতে হবে অবশ্যই। সিকিউরিটি এ এর বিভেদাঙ্ক যদি নির্ণয় করতে চাই, আমাদের যে পরিমিত ব্যবধান, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আসছে 2.28, এইটাকে আমরা 10% দিয়ে ভাগ করব। এটাকে আমরা কি করব? 10% দিয়ে ভাগ করব। তাহলে 10% দিয়ে ভাগ করো, 2.28 ডিভাইডেড বাই 10%। তাহলে আমাদের কত আসতেছে? 22.80। ওকে, 22.80%। এখানে কিন্তু পার্সেন্ট দিতে হবে, ক্যালকুলেটর পার্সেন্ট উঠাইতে পারো, অথবা
অথবা 0.10 লিখতে পারো, এইভাবে লিখতে পারো 2.28 ডিভাইডেড বাই 0.10। ওকে, আবার অথবা তুমি যদি 10 দাও তাহলে পাশে পার্সেন্টেজ কিন্তু দিতে হবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 22.80, 22.80। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি। আমাদের অ্যান্সার কি? বিভেদাঙ্ক হচ্ছে 22.8%, 8% বা 80%। 15-তে যাই আমরা 1 মিলিমিটারের বিনিয়োগ সিদ্ধান্তের জন্য প্রযোজ্য। 1 মিলিমিটার এখন কি করবে দেখো, বলতেছে আমরা দেখলাম এই যে এখন যদি দুইটা সিকিউরিটি পাশাপাশি রাখি, এখানে তো আমরা এটা বের করে ফেলছি তাই না, 22.80%। তাহলে আমাদের ঝুঁকি আমরা কিভাবে পরিমাপ করি? ঝুঁকি আমাদের যদি দুইটাই দেওয়া থাকে, প্রত্যাশিত আয়ের হার এবং পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা বিভেদাঙ্ক নির্ণয় করে কি করি? বিভেদাঙ্ক নির্ণয় করে শতকরায় রূপান্তর করে আমরা কি করি? ঝুঁকি বিবেচনা করি। তাহলে এই যে বিভেদাঙ্ক নির্ণয় করলাম, এখন দেখো এটাই 22.80 আর ওইটাই 20.83। তার মানে ঝুঁকি কোনটায় বেশি বলো তো? ঝুঁকি কোনটায় বেশি? দেখো ঝুঁকি কোনটায় বেশি বলতেছে, বি সিকিউরিটি বেশি ঝুঁকিপূর্ণ, এ সিকিউরিটি গ্রহণযোগ্য, বি সিকিউরিটি কম গ্রহণযোগ্য। তাহলে দেখো আমাদের বেশি ঝুঁকিপূর্ণ কোনটা? বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে আমাদের এ সিকিউরিটি। বেশি ঝুঁকিপূর্ণ কোনটা? এ সিকিউরিটি। তাহলে বি সিকিউরিটি যে বেশি ঝুঁকিপূর্ণ এটা আমরা বলতে পারছি না। এ সিকিউরিটি দেখো আমাদের যেহেতু ঝুঁকি বিবেচনা করতে হচ্ছে, তাহলে এ সিকিউরিটিতে আমরা পাচ্ছি ঝুঁকি কম, তাহলে এ সিকিউরিটি গ্রহণযোগ্য, এটা আমরা বলতেই পারি। এরপর দেখো বি সিকিউরিটি, যে বি সিকিউরিটিতে যেহেতু ঝুঁকি বেশি, তাহলে বি সিকিউরিটি কম গ্রহণযোগ্য। তাহলে এই কথাটাও ঠিক আছে। তাহলে 2 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? 2 ও 3। আমাদের অ্যান্সার কি? 2 ও 3। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো পোর্টফোলিও বিনিয়োগের উদ্দেশ্য কি? পোর্টফোলিও বিনিয়োগ কি? যে একটা সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করা। তাহলে একাধিক সম্পদে বিনিয়োগ করলে তোমার ঝুঁকি হ্রাস পাবে। তাহলে একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদ, একাধিক আর্থিক সম্পদে, একাধিক আর্থিক সম্পদে বিনিয়োগ করে ঝুঁকি কমানো হচ্ছে পোর্টফোলিও বিনিয়োগের উদ্দেশ্য। বিনিয়োগ করে কি করা? বিনিয়োগ করে ঝুঁকি কমানো। কি করা? ঝুঁকি কমানো, টু রিডিউস রিস্ক। ঝুঁকি কমানো হচ্ছে আমাদের পোর্টফোলিও বিনিয়োগের উদ্দেশ্য। তাহলে এটার ইংরেজি কি? রিডিউস রিস্ক। ওকে, রিডিউসিং রিস্ক। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ঝুঁকি কমানো। পোর্টফোলিও বিনিয়োগের উদ্দেশ্য কি? ঝুঁকি কমানো, ঝুঁকি হ্রাস বা কমানো। তাহলে অ্যান্সার হচ্ছে সি। আমাদের অ্যান্সার কি? সি। এরপরে দেখো 17তে আসো, বাজার ঝুঁকির মান কত? তাহলে বাজার ঝুঁকির মান মানে আদর্শ মান। বাজার ঝুঁকির মান বলছে মানে কি? আদর্শ মান। বাজার ঝুঁকির মান বলছে মানে কি? আদর্শ মান। তাহলে এই যে বাজার ঝুঁকি, এই বাজার ঝুঁকিকে আমরা বলতে পারি বিটা। কি নামে ডাকি? এই বাজার ঝুঁকিকে আমরা কি নামে ডাকি? বেটা নামে ডাকি। এই বেটার মান হতে পারে -1 থেকে +1। এই বেটার মান কত থেকে কত হতে পারে? -1 থেকে -1 থেকে +1। -1 থেকে কত হতে পারে? +1 হতে পারে হচ্ছে আমাদের বেটা। এখন এটার আদর্শ মান কত? এটার আদর্শ মান হচ্ছে 1। এই যে এই দুইটার মাঝখানে হচ্ছে আদর্শ মান। এই দুইটার মাঝখানে কি? আদর্শ মান। তাহলে আদর্শ মান কত? আদর্শ মান হচ্ছে 1। আদর্শ মান কত? 1। তাহলে ঝুঁকির আদর্শ মান কত? 1। বাজার ঝুঁকির আদর্শ মান হচ্ছে 1, বা মার্কেট রিস্কের আদর্শ মান হচ্ছে 1। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি। অ্যান্সার আমাদের কি? বি। ওকে, এরপর দেখো আর্থিক বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি? তাহলে আর্থিক বাজার কে নিয়ন্ত্রণ করে? দেখো বাংলাদেশ ব্যাংক। এই আর্থিক বাজারের মধ্যে দুইটা বাজার আছে, একটা মূলধন বাজার আর একটা মুদ্রা বাজার। একটা মূলধন বাজার আর একটা কি? মুদ্রা বাজার। আমি যদি এই আর্থিক বাজারকে যদি ভাঙি তাহলে আমি কি পাবো? মুদ্রা বাজার পাবো। মুদ্রা প্লাস মূলধন, এই দুইটা বাজার পাবো। মুদ্রা প্লাস মূলধন বাজার, এই দুইটা বাজার পাবো, তাই না? তাহলে এই যে মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক। ওকে, তাহলে আর্থিক বাজারে একটা জিনিস নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। আর যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, এরা হচ্ছে মূলত অবলেখকের দায়িত্ব পালন করে। এরা কি করে? অবলেখকের দায়িত্ব পালন করে। এরা কোনো আর্থিক বাজার নিয়ন্ত্রণ করে না। এদের কাজ কি? অবলেখনের কাজ করে এই ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। তাহলে এটা হচ্ছে না। এরপর দেখো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এরা কি করে? এরা হচ্ছে এই মূলধন বাজারের নিয়ন্ত্রক। মূলধন বাজারের নিয়ন্ত্রক কারা? বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 3, অর্থাৎ বিসেক। এটাকে কি বলতে পারি? বিএসইসি কি করে? মূলধন বাজার নিয়ন্ত্রণ করে। কি করে? মূলধন বাজার নিয়ন্ত্রণ করে। মূলধন বাজার নিয়ন্ত্রণ করে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, নিয়ন্ত্রণ করে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 1 ও 3। অ্যান্সার কি আমাদের? 1 ও
3, একো 3 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো সুমন লিমিটেডের ঝুঁকিমুক্ত আয়ের হার, ঝুঁকিমুক্ত আয়ের হার মানে আরএফ, আরএফ রিস্ক ফ্রি রিটার্ন, এটাকে আমরা কি বলি আরএফ, রিস্ক ফ্রি রিটার্ন মানে ঝুঁকিমুক্ত আয়ের হার, বাজারে প্রত্যাশিত আয়ের হার 12%। ওকে, বাজার ঝুঁকির মান হচ্ছে, বাজার ঝুঁকির মান হচ্ছে 1.2, 1.2। প্রত্যাশিত আয়ের হার কত, প্রত্যাশিত আয়ের হার কত, এটা আমরা সিএপিএম অনুযায়ী করব। এই প্রত্যাশিত আয়ের হার আমরা কিভাবে করব, সিএপিএম অনুযায়ী করব। তাহলে এই যে প্রত্যাশিত বাজার আয়ের হার, এটাকে আমরা বলতে পারি আরএম, মার্কেট রিটার্ন। আরএম মানে কি, মার্কেট রিটার্ন মানে বাজারে আয়ের হার। ওকে, তাহলে আমাদের সূত্র হচ্ছে, প্রত্যাশিত আয়ের হারের সূত্র হচ্ছে সিএপিএম অনুযায়ী কি, সিএপিএম অনুযায়ী, সিএপিএম অনুযায়ী ই অফ আর এর সূত্র কি, ই অফ আর এর সূত্র কি, আর এফ প্লাস, আর এফ প্লাস আর এম মাইনাস, আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা, তাই তো। তাহলে আর এফ কত, আর এফ দেখো ওই যে দেওয়া আছে 5%, আর এফ কত 5%। ওকে, আমরা 5 লিখলাম যোগ আর এম মাইনাস আর এফ, তাহলে আর এম কত আছে, আর এম আছে 12 মাইনাস আর এফ হচ্ছে 5 ইন্টু বেটা হচ্ছে 1.2। এখন এই যে 12 থেকে 5 বাদ দাও, 12 থেকে 5 বাদ দাও, 7 গুণ 1.2 যোগ 5, ক্যালকুলেটর করে ফেলো, 7 গুণ 1.2 দাও, 7 গুণ 1.2, 7 মাল্টিপ্লাইড বাই 1.2, ওকে 8.4 আসে, এবং এই 5 যদি আমরা যোগ করি তাহলে 13.4 আসে, কত আসে 13.4, 13.4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি 13.4 বা 13.4, এখানে শূন্য দিলেও কোনো সমস্যা নেই, পার্সেন্ট। তাহলে 13.4%, 13.4%। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি, আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে আমাদের সি। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো 20-এ চলে যাবো আমরা। একটা উদ্দীপক আছে, এসিআই কোম্পানি লিমিটেড ফ্যান বিক্রয় করে থাকে, সারা বছর তাদের প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ 90,000 একক। তাহলে এইটা হচ্ছে তাদের বাৎসরিক চাহিদা, অ্যানুয়াল ডিমান্ড। এটাকে আমরা কি বলি, এ বলি। এটাকে আমরা কি বলতে পারি, এ, অ্যানুয়াল ডিমান্ড। এবার দেখো ফরমাইশ প্রতি ব্যয়, ফরমাইশ প্রতি ব্যয় হচ্ছে অর্ডার কস্ট বা ও, এবং প্রতিটি ফ্যানের বহন খরচ বা ক্যারিং কস্ট, বহন খরচ বা হচ্ছে রক্ষণাবেক্ষণ খরচ বা ক্যারিং কস্ট হচ্ছে সি। ওকে, তাহলে তিনটা তথ্যই আমরা পাইলাম। ওই যে মজুদ, মিতব্যয়ী, মজুদ, তোমরা যে ফরমাইশ ব্যয় বা মিতব্যয়ী কোয়ান্টিটি, এই সব যে অঙ্কগুলো আমরা করেছি সেইখানের স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী অর্থায়নের মধ্যে তোমরা দেখবা। তো এই যে মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ নির্ণয় করতে বলছে, আমাদের কি করতে বলছে, এসিআই কোম্পানি লিমিটেডের মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ। যারা ক্লাসটা করো নাই, আমার প্লে লিস্টে ফিনান্স প্রথম পত্রে সব ম্যাথের অধ্যায়ের ক্লাস দেওয়া আছে, থিওরিটিক্যালগুলো দেওয়া আছে। তোমরা প্লে লিস্টের ক্লাসগুলো অবশ্যই করবা, তোমাদের যে অধ্যায়ে যার সমস্যা আছে সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে, যাদের কনফিউশন আছে। আর যারা তোমরা ক্লাস করে ফেলছো তাদের এতদিন বুঝে ফেলার কথা, এই ম্যাথও খুবই সহজ লাগার কথা। তো আমাদের এখানে মূলত মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ বা ইও কিউ বের করতে বলছে। কি বের করতে বলছে, ইও কিউ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। কি বের করতে বলছে, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তাহলে এই যে ইও কিউ এর সূত্র কি, ইও কিউ এর সূত্র হচ্ছে ইও কিউ ইকুয়াল টু রুট ওভার 2AO বাই সি, 2AO বাই সি। এখন এইখানে দেখো অ্যানুয়াল ডিমান্ড আছে 90,000 একক, তাহলে তুমি সূত্রের 2 দিবা, রুট ওভার দিবা, সূত্রের 2 দিবা, ঠিক আছে, ইন্টু অ্যানুয়াল ডিমান্ড কত পাইছো, 90,000 পাইছো, 90,000 দিবা, ইন্টু ও কত, ও হচ্ছে অর্ডার কস্ট, অর্ডার কস্ট ফরমাইশ ব্যয়, তাহলে এইটা হচ্ছে 500 পাইছো, 500 দিয়ে মাল্টিপ্লাই করবা। ওকে, সি ক্যারিং কস্ট কত পাইছো, 10 পাইছো, 10 দিয়ে ডিভাইড করবা। এখন ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, রুট ওভার 2 ইন্টু 90,000 মাল্টিপ্লাইড বাই 500 ডিভাইডেড বাই 10। তাহলে দেখো 3000 একক কত আসতেছে, ইও কিউ হচ্ছে এককে হয় সবসময় 3000 ইউনিট বা একক। তাহলে 3000 একক হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 3000 একক কোথায় পাচ্ছি আমরা, অপশন বিতে পাচ্ছি, অ্যান্সার বি। এরপরে পরেরটাই দেখো, পরের প্রশ্নে আমাদেরকে বলছে এসিআই কোম্পানি লিমিটেডের মোট মজুদ ব্যয় কত, তার মানে টোটাল কস্ট বের করতে বলছে, টোটাল মজুদের কস্ট বা ইনভেন্টরি কস্ট বের করতে বলছে। তাহলে এটাকে আমরা বলতে পারি টিসি, এটাকে আমরা কি বলতে পারি, টিসি বা টোটাল কস্ট। তাহলে টোটাল কস্টের সূত্র কি, টোটাল কস্টের সূত্র হচ্ছে উপরে এ, উপরে কি এ, নিচে ইও কিউ, নিচে ইও কিউ মাল্টিপ্লাইড বাই হচ্ছে আমাদের ও, মাল্টিপ্লাইড বাই ও। এবার এটাকে ব্র্যাকেট দিবা, এখানে প্লাস দিবা, এইখানে দিবা। এইবার দেখো আগেরটায় প্রথম অংশে তুমি কি করছো, এ কে ইও কিউ দিয়ে ভাগ করছো, পরের অংশে ইও কিউকে 2 দিয়ে ভাগ করবা, কি করবা 2 দিয়ে ভাগ করবা, ইনটু তোমরা সি দিয়ে মাল্টিপ্লাই করবা। আগের অংশে ও দিয়ে মাল্টিপ্লাই করছো, এবার সি দিয়ে মাল্টিপ্লাই করবা, এতটুকুই পার্থক্য। তাহলে টোটাল কস্ট বের করতে গেলে আমাকে এই যে এ বাই ইও কিউ,
ইন্টু ও, ইও কিউ বাই 2 ইন্টু সি। তাহলে এ ও লাগবে, সি লাগবে এবং ইও কিউ লাগবে। তাহলে তিনটা আমার প্রশ্নে দেওয়া ছিল, ইও কিউ কিন্তু আমি আগের প্রশ্নে বের করছি। এখন জাস্ট এইগুলো আমরা বসিয়ে দিব। তাহলে এ কত? এ হচ্ছে 90,000 একক ছিল। কত ছিল প্রশ্নে? দেখো এই যে 90,000 একক ছিল। তাহলে 90,000 একক আমরা লিখলাম। ইও কিউ কত বের করছি? ইও কিউ বের করছি 3,000 একক। 3,000 দিয়ে ভাগ করবা, ইন্টু ও কত? অর্ডার কস্ট হচ্ছে আমাদের 500, তাহলে 500 দিয়ে মাল্টিপ্লাই করবা, প্লাস আবারও ইও কিউ দিবা। ইও কিউ তুমি বের করছো 3,000 একক, ডিভাইডেড বাই 2 ইন্টু সি কত? সি হচ্ছে আমাদের 10, সি হচ্ছে আমাদের 10। এইবার যোগ করে দিবা দুইটা ক্যালকুলেশন করে, মাঝখানে হচ্ছে যোগ করবা। তাহলে আমরা করি 90,000 ডিভাইডেড বাই 3,000 মাল্টিপ্লাইড বাই 500, মাল্টিপ্লাইড বাই কত? 500 প্লাস হচ্ছে আমাদের 3,000 ডিভাইডেড বাই 2 ইন্টু 10। তা দেখো আসতেছে আমাদের 30,000। কত আসতেছে টোটাল কস্ট? 30,000 টাকা। 30,000 টাকা। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমাদের বি। অ্যান্সার হচ্ছে আমাদের বি। আশা করি বুঝতে পারছো। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হবে বি। এরপরে 22-এ চলে যাব আমরা। সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে কি বলে? তাহলে সরকার যে বন্ড ইস্যু করে সেটাকে আমরা বলি ট্রেজারি বন্ড। সরকার যখন কোনো বিল ইস্যু করবে সেটাকে আমরা বলবো ট্রেজারি বিল। ট্রেজারি বিল স্বল্পমেয়াদী, ট্রেজারি বন্ড দীর্ঘমেয়াদী। তাহলে ট্রেজারি বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ড। তাহলে সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ড কোনটা? ট্রেজারি বন্ড, ট্রেজারি বন্ড, ট্রেজারি বন্ড, ট্রেজারি বন্ড। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস, দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস, দীর্ঘমেয়াদী। ওকে, এরপরে দেখো 23-এ আসে চলতি সম্পত্তি হলো। দেখো ঋণ হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী দায়। ঋণ হচ্ছে কি? ঋণ হচ্ছে দায়। তাহলে এটা সম্পদের মধ্যে যাচ্ছে না। মজুত পণ্য চলতি সম্পদ, দেনাদার চলতি সম্পদ। তাহলে 2 ও 3 আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? 2 ও 3। এরপরে 24-এ বাংলাদেশের ব্যাংকিং কোম্পানি আইনটি কত সালের? তাহলে বাংলাদেশে যে আমাদের ব্যাংকিং কমার্শিয়াল ব্যাংকগুলো পরিচালনা হয় সেটা মূলত যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় তাহলে তাদের ক্ষেত্রে দুইটা আইন প্রযোজ্য হয়। একটা 1994-এর কোম্পানি আইন, আর একটা হচ্ছে যেহেতু ব্যাংকিং কোম্পানি সেহেতু ব্যাংকিং কোম্পানি আইনও ফলো করতে হয়। এবং এই ব্যাংকিং কোম্পানি আইন হচ্ছে 1991 সালের। এটা কত সালের? 1991 সালের আইন। ওকে, বাংলাদেশের ব্যাংকগুলো তাহলে কয়টা আইন দ্বারা পরিচালিত হয়? পাবলিক লিমিটেড কোম্পানি হলে কোম্পানি আইন এবং 1991 সালের ব্যাংকিং কোম্পানি আইন। ওকে, তাহলে বাংলাদেশের ব্যাংকিং কোম্পানি আইন হচ্ছে 1991 সালের, 1991 সালের। এরপরে দেখো উদ্দীপক পড়তে বলছে, প্রবাস ফেরত শাহেদ 10 লক্ষ টাকা বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বিভিরা কোম্পানির শেয়ার মূল্য বিশ্লেষণ করে শুধু একটি কোম্পানির শেয়ারে সম্পূর্ণ টাকা বিনিয়োগ করেন। তাহলে এখানে দেখো বিভিন্ন হবে, বিভিরা না, বিভিন্ন কোম্পানির শেয়ার বিশ্লেষণ করে একটা কোম্পানিতে বিনিয়োগ করছে। তাহলে একটা কোম্পানিতে বিনিয়োগ করা কি বেশি ঝুঁকিপূর্ণ? তোমরা পড়ছো না অর্থায়নের যে নীতি পড়ছো, সেখানে একটা নীতি ছিল পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। এটা নীতি পড়ছো না? পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। তাহলে সে কি করছে? পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি মানে নাই, এতটুকু আমরা বুঝলাম। তাহলে একটা কোম্পানির শেয়ারে, শুধু একটি কোম্পানির শেয়ারে সম্পূর্ণ টাকা বিনিয়োগ কি? পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির লঙ্ঘন। ওকে, এরপর দেখো পরবর্তী উক্ত কোম্পানির শেয়ারের দাম কমে গেলে তিনি চিন্তিত হয়ে পড়েন। তাহলে শাহেদের বিনিয়োগের সাথে কোনটি সম্পর্কিত? তাহলে শাহেদ কি করছে? বিভিন্ন কোম্পানির শেয়ার বিশ্লেষণ করে একটি কোম্পানির শেয়ার কিনছে। তাহলে তো বলে নাই যে কোম্পানি প্রথমবার প্রস্তাব করছে। প্রথমবার প্রস্তাব করলে আমরা বলতাম প্রাথমিক বাজার। যেহেতু প্রথম প্রস্তাবের কথা বলে নাই, আইপিওর কথা বলে নাই, ইনিশিয়াল পাবলিক অফারিং এর কথা বলে নাই, তাহলে প্রাথমিক বাজার আমরা বলতে পারতেছি না। আমাদেরকে বলতে হবে যে সে সেকেন্ডারি মার্কেট বা মাধ্যমিক বাজার থেকে শেয়ার কিনছে। কোন বাজার থেকে কিনছে? মাধ্যমিক বাজার থেকে কিনছে, মাধ্যমিক বাজার থেকে কিনছে। এবং এইটার ফলে কি হয়েছে? এটার ফলে হচ্ছে আমাদের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির লঙ্ঘন হয়েছে। পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি, বৈচিত্র্যায়ন নীতির লঙ্ঘন হয়েছে। ঠিক আছে, লঙ্ঘন হয়েছে। তাহলে এই যে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির লঙ্ঘন হলো, এবং সে কি করছে? যেহেতু প্রথম প্রস্তাবের কথা বলা নাই, সে হচ্ছে মাধ্যমিক বাজার থেকে কিনছে, এতটুকু বুঝলাম। এরপরে দেখি অর্থায়নের কোন নীতি উপেক্ষা করার কারণে শাহেদ চিন্তিত হয়ে পড়ে। যেহেতু অর্থায়নের পোর্টফোলিও নীতি তিনি কি করছে? লঙ্ঘন করছে। এর ফলে কি হয়েছে? তার ঝুঁকি বেড়ে গেছে, এই জন্য সে চিন্তিত। তাহলে আমরা কি বলতে পারি? পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি লঙ্ঘন বা উপেক্ষা করার কারণে তার কি হয়েছে? চিন্তা বেড়ে গেছে। কারণ কি? তার শেয়ারের দাম কমে গেছে, অর্থাৎ তার সম্পদের, শেয়ার হচ্ছে শেয়ারে বিনিয়োগ কি সম্পদের দাম কমে গেছে, এই জন্য সে কি চিন্তিত। আশা করি বুঝতে পারছো। ওকে, 27-এ যাবো। একটি কোম্পানিকে এবি ব্যাংক 14% সুদে 2 লক্ষ টাকা ঋণ দিল যদি কোম্পানির কর হার, তাহলে দেখো 14% সুদ, এটা নামিক সুদ। এরপরে হচ্ছে 40% হারে হচ্ছে কি হয়? কর হার রয়েছে। কর
কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ কত। তাহলে কর সমন্বয় করতে বলছে আমাদের, এই যে 2 লক্ষ টাকা বলছে না 1 কোটি টাকা বলুক, এটা আমাদের কোনো বিষয় না। আমাদের বিষয় হচ্ছে কর সমন্বয় করতে হবে এবং এই যে 14% যে খরচ, এটা আসলে প্রকৃত খরচ কত আমাদেরকে দেখাতে হবে। তাহলে আমরা কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় কিভাবে বের করতে পারি? আমাদেরকে যে প্রকৃত খরচ আছে 14%, এই 14 দিতে হবে ইন্টু ইন্টু 1 বিয়োগ কর হার। তাহলে বিয়োগ কর হার কত? কর হার হচ্ছে 40, 40কে আমরা লিখবো 0.40, 0.40। 40% মানে কি 0.40। এবার করো 14 গুণ 1 বিয়োগ 40, তাহলে তোমরা ক্যালকুলেশন করো 14 মাল্টিপ্লাইড বাই 1 বিয়োগ 40, তাহলে আসতেছে হচ্ছে আমাদের 8.40। কত আসতেছে? 8.40%, 8.40%, যেটা সিতে দেখতে পাচ্ছ। তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে সি। এরপরে দেখো বকেয়া খরচ কোন ধরনের অর্থ সংস্থান? তাহলে বকেয়া খরচ মানে কি? বাকিতে ক্রয় করা বা যে কোনো ধরনের বেতন বা হচ্ছে তোমার অফিস খরচ বা অফিস ভাড়া, এগুলো বকেয়া রাখা। তাহলে এইটা হচ্ছে তোমার বাহ্যিক অর্থায়ন, কারণ তুমি অভ্যন্তরীণ বা মধ্যমেয়াদী কারো কাছ থেকে কিন্তু ঋণ বা কোনো কিছু করতেছো না। এটা তোমার কি বাহ্যিক অর্থায়ন। এটা কি বাহ্যিক অর্থায়ন। বকেয়া খরচ এক প্রকার বাহ্যিক অর্থায়ন, এটা অভ্যন্তরীণ না। তাহলে আমাদের অ্যান্সার কি? বাহ্যিক অর্থায়ন। এরপরে দেখো নিচের কোনটি সমচ্ছেদ বিন্দু নির্দেশ করে? তাহলে সমচ্ছেদ বিন্দু মানে আয় ব্যয় সমান। সমচ্ছেদ বিন্দু মানে কি? আয় ও ব্যয় যে বিন্দুতে সমান, আয় ও ব্যয় যে বিন্দুতে সমান, যে বিন্দুতে সমান হয়, যে বিন্দুতে সমান হয়, অর্থাৎ আয় এবং ব্যয় ইকুয়াল হয়। তাহলে সমচ্ছেদ বিন্দু মানে কি? আয় ও ব্যয় যে বিন্দুতে সমান। এখন অপশনে দেখতে পাচ্ছি বিতে আয় ও ব্যয়, আয় ইকুয়াল টু ব্যয়, তার মানে এটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি। এরপর দেখো ঋণ মূলধন ব্যবহারের সুবিধা কোনটি? তাহলে একটু আগে আমরা দেখলাম একটা প্রশ্ন কিন্তু আমরা দেখেছি যে ঋণ মূলধন, দেখো এখানে সুদ আছে 14%, তাহলে খরচ হওয়ার কথা 14%, কিন্তু এখানে কর সুবিধা পাওয়া যায়, অর্থাৎ করের যে ব্যয় এটা আমাদেরকে দিতে হয় না। ঋণ মূলধন নিলে আমাদের করের থেকে কর, আমাদের যে কর সুবিধা রয়েছে এটা বাদ দিতে হয়, তাই তো? তার মানে এখানে আমাদের কি কি কর হ্রাস পায়। তাহলে ঋণ মূলধন নিলে আমাদের আয়কর হ্রাস পায়। ঋণ মূলধন নিলে কি হয়? আয়কর হ্রাস পায়। তাহলে এই যে আয়কর হ্রাস পাচ্ছে, এটা হচ্ছে আমাদের ঋণ মূলধনের একটা সুবিধা। তাহলে ঋণ মূলধন ব্যবহারের সুবিধা হচ্ছে কর হ্রাস। ঋণ মূলধন ব্যবহার করার সুবিধা কি? কর হ্রাস বা কর কম দেওয়া, কর হ্রাস বা কর কম দেওয়া। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি। এরপরে দেখো কোন মূলধন ব্যয়কে সুযোগ ব্যয় বলা হয়? কোন মূলধন ব্যয়কে সুযোগ ব্যয় বলা হয়? তাহলে আমাদের যে রিজার্ভ প্রফিট থাকে, রিটেন আর্নিংস থাকে, সংরক্ষিত আয় থাকে, রিটেন আর্নিংস বা সংরক্ষিত আয় থাকে, এটা কিন্তু কোম্পানি চাইলে অন্য জায়গায় বিনিয়োগ করতে পারতো, এবং সেটা যদি সে কোম্পানিতে বিনিয়োগ করে তাহলে কি সেই সুযোগটা লস হচ্ছে। তাহলে এই যে কোন মূলধন ব্যয়কে সুযোগ ব্যয় বলা হয়, তাহলে আমরা কিন্তু বলতেই পারি যে সংরক্ষিত মূলধনকে, সংরক্ষিত মূলধন বা রিটেইন আর্নিংসকে আমরা কি বলতে পারি? সুযোগ ব্যয় বলতে পারি। তাহলে সুযোগ ব্যয় কোনটাকে আমরা বলতে পারি? রিটেইন আর্নিংস বা সংরক্ষিত মুনাফা, সংরক্ষিত মুনাফাকে। এরপর দেখো সিএপিএম, সিএমপি না সিএপিএম, কি হবে? সিএপিএম, সিএপিএম ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের সাহায্যে ইকুইটি মূলধন ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে বিবেচনা করা হয়। তাহলে আমাদের সিএপিএম এর সূত্র কি? সূত্র হচ্ছে আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বেটা, তাই না? তাহলে আমরা কি করি? ঝুঁকিমুক্ত আয়ের হার বিবেচনা করি, বাজার আয়ের হার বিবেচনা করি এবং বেটা বা মার্কেট রিস্ক বিবেচনা করি বা বাজার ঝুঁকি বিবেচনা করি। তাহলে বাজারের আয়ের হার এটা হচ্ছে আরএম, এটা বিবেচনা করি। কর হার, দেখো কর হার বিবেচনা করি হচ্ছে ঋণ মূলধনের ক্ষেত্রে। এটা কোথায় বিবেচনা করি? ঋণ মূলধনের ক্ষেত্রে, ঋণ মূলধনের ক্ষেত্রে। ওকে, তাহলে এইটা আমাদের আসবে না। ঝুঁকিমুক্ত আয়ের হার, এই যে আরএফ, তাহলে এটা বিবেচনা করি। এবং বেটা বা হচ্ছে বাজার ঝুঁকির পরিমাণ যদি বলতো সেটা কিন্তু আমরা বিবেচনা করতাম। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 ও 3। এখানে অ্যান্সার কি? 1 ও 3। তাহলে অ্যান্সার হচ্ছে খ। 33 মূলধন রেশনিং সম্পর্কিত কোন উক্তি সর্বাধিক গ্রহণযোগ্য? তাহলে রেশনিং মানে বরাদ্দ দেওয়া। তাহলে যে প্রজেক্ট বা প্রকল্প রয়েছে সেটা যথাযোগ্যতা বিবেচনা করে আমরা কি করি? বরাদ্দ দিই। তাহলে প্রকল্পের বিনিয়োগকৃত অর্থের ফেরতকাল নির্দেশ করে। এটা কে নির্দেশ করে? এটা নির্দেশ করে পে ব্যাক পিরিয়ড। কে নির্দেশ করে? পে ব্যাক পিরিয়ড। মূলধনের যথাযথ ব্যবহার নির্দেশ করে। এটা কে নির্দেশ করে? যেহেতু আমরা বরাদ্দ দিই কিসের ভিত্তিতে? প্রকল্পের যথাযথতার ভিত্তির উপরে। তাহলে মূলধন রেশনিং হচ্ছে মূলধনের যথাযথ ব্যবহার নির্দেশ করে। অন্যান্যগুলো একটু দেখি। প্রকল্পের লাভজনকতা, তাহলে এইটা নির্দেশ করে ARR। এটা কে নির্দেশ করে? ARR। এরপরে দেখো প্রকল্পের গ্রহণযোগ্যতা মূল্যায়ন করে হচ্ছে আমাদের কি? মূলধন বাজেটিং। কে করে? মূলধন
বাজেটিং। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি, মূলধন রেশনিং বা বরাদ্দকরণের সাথে সম্পর্কিত হচ্ছে যথাযথ ব্যবহার নির্দেশ, যথাযথ ব্যবহার নির্দেশ। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি, অ্যান্সার হচ্ছে আমাদের বি। এরপর দেখো, সুমনা দুটি সিকিউরিটি ক খতে বিনিয়োগ করতে চায়। কয়ে বিনিয়োগ করবে 60%, ক্ষয়ে বিনিয়োগ করবে 40%। যদি প্রত্যাশিত আয়ের হার কয়ের ক্ষেত্রে 10% এবং ক্ষয়ের ক্ষেত্রে যদি 12% হয়, তবে পোর্টফোলিও আয়ের হার কত? তাহলে পোর্টফোলিও আয়ের হার বের করা খুবই সহজ। এই যে তুমি যে কতটুকু বিনিয়োগ করে, এটা হচ্ছে ভার। এই যে দুইটা অংশ দেখতেছো, এই দুইটা হচ্ছে ভার। তাহলে এটার ভার কত? ভার বা ওয়েট, ভার বা ওয়েট, ওয়েট অফ ক। তাহলে কয়ের ওয়েট কত? 0.6। এবার ক্ষয়ের ওয়েট দেখো, ভার বা ওয়েট, ভার বা ডাব্লু খ, ক্ষয়ের ওয়েট কত? 0.40। এখানে শূন্য দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। এবং যে আয়ের হার আছে এটা দিয়ে গুণ করে, ওয়েটের সাথে গুণ করে বা ভারের সাথে গুণ করে যোগ করবা। কিভাবে করবা? দেখো, আমাদের প্রথম ক প্রকল্পের ভার কত? 0.60। গুণ আমাদের আয়ের হার কত? 10%। তাহলে 10 দিয়ে গুণ করব, যোগ আমাদের খ প্রকল্পের ভার কত? 40%। তাহলে 0.40 গুণ আমাদের আয়ের হার কত? 12%। 12 দিয়ে গুণ করব, এই দুটো যোগ করবা, মাঝখানে যোগ সাইন দিয়ে অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে 0.6 গুণ 10 প্লাস 0.4 গুণ 12। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 10.80%। 10.80%, 10.80%। তাহলে অ্যান্সার হচ্ছে সি। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সি। এরপরে 35-এ চলে আসো। অভ্যন্তরীণ মুনাফার হারের সুবিধা হলো, অভ্যন্তরীণ মুনাফার হারের ইংরেজি কি? আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন, আইআরআর, বা ইন্টারনাল রেট অফ রিটার্ন। তাহলে এটা কি করে? এটা আধুনিক পদ্ধতি, সময় মূল্য বিবেচনা করে। কি করে? অর্থের সময় মূল্য বিবেচনা করে। উৎপাদন ব্যয়, দেখো উৎপাদন ব্যয় নিয়ে আইআরআর এ কোনো কাজ নেই, সকল নগদ প্রবাহ বিবেচনা করে, এটাও করে আধুনিক পদ্ধতি যেহেতু। তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? 1 ও 3। আমাদের অ্যান্সার হচ্ছে 1 ও 3। 36-এ যাবো। মেসার্স মন্ডল এন্টারপ্রাইজ তাদের আর্থিক প্রয়োজনে 5 লক্ষ টাকা সংগ্রহের জন্য 8 বছর মেয়াদি 16% হারে ঋণপত্র, দেখো ঋণপত্র বা ঋণ মূলধন নিয়েছে। ঋণপত্র, ঋণ মূলধন, ঋণের ব্যয় সব একই। ওকে, তাহলে 16% হারে, যার লিখিত মূল্য 1000 টাকা, প্রতিষ্ঠানটি 5% কমিশন এবং 4% অবলেখন ফি দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রতিষ্ঠানটি 30% হারে 30% হারে কি দেয়? দেখো, কর প্রদান করে। তাহলে ঋণ মূলধনের ক্ষেত্রে আমাদের কর সুবিধা রয়েছে, তাহলে কর সমন্বয় করতে হবে, এতটুকু আমরা বুঝলাম। তবে প্রতিষ্ঠানটির আয়ের 45% লভ্যাংশ দেয়। কিছুদিন পর নতুন প্রকল্পে অর্থ সংগ্রহের প্রয়োজন পড়লে সংরক্ষিত আয় হতে অর্থায়ন করে। তাহলে দেখো, সংরক্ষিত আয় থেকে অর্থায়ন করতেছে কখন? যখন নতুন প্রকল্পে অর্থ সংগ্রহের প্রয়োজন পড়েছে। মেসার্স মন্ডল এন্টারপ্রাইজের ঋণ গ্রহণের শতকরা হার কত? ঋণ গ্রহণের শতকরা হার কত? মেসার্স মন্ডল এন্টারপ্রাইজের ঋণ গ্রহণের শতকরা হার কত বা ঋণের ব্যয় কত? এটাকে ভিন্নভাবে বলা যায় যে ঋণের ব্যয় কত, ঋণের ব্যয় কত। তখন আমাদেরকে বের করতে হবে কর সমন্বয়কৃত ঋণের ব্যয়। কি বের করতে হবে? কর সমন্বয়কৃত ঋণের ব্যয়। ওকে, এই প্রশ্নটাই করছে যে কর সমন্বয়কৃত ঋণের ব্যয় কত, শতকরা হার কত। এটাকে তোমাকে সহজভাবে না বলে, এই যে কর সমন্বয়কৃত ঋণের ব্যয়, এটা না বলে শতকরা হার বের করতে বলছে, ঋণের ব্যয়ের শতকরা হার বের করতে বলছে। তাহলে ঋণের ব্যয়ের আমাদের হার কত দেওয়া আছে? 16%। কত দেওয়া আছে? 16%। ওকে, 16 গুণ 1 বিয়োগ কর হার। 1 বিয়োগ কর হার কত? দেখো, কর হার হচ্ছে 30%, কর হার কত? ট্যাক্স রেট হচ্ছে 30%। তাহলে আমরা 1 বিয়োগ 0.30 দিব। কি দিব? 1 বিয়োগ 0.30। ওকে, এখন ক্যালকুলেট করো তোমরা। 16 মাল্টিপ্লাইড বাই 1 বিয়োগ 30, 1 বিয়োগ 0.30। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 11.20, 11.20%, যেটা অপশন এতে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কর সমন্বয়কৃত ঋণের ব্যয় কত? 11.20%। দেখো, অনেক বড় উদ্দীপক, কিন্তু প্রশ্নের উত্তর বা প্রশ্নে কি চেয়েছে এটা তুমি বুঝতে পারলে খুবই সহজ ক্যালকুলেশন। এরপর দেখো, 2তে বলতেছে মেসার্স মন্ডল এন্টারপ্রাইজে সংরক্ষিত আয় হতে অর্থ সংস্থানের কারণ কি? সময়ের স্বল্পতা, সাধারণ শেয়ারের চেয়ে খরচ কম, পর্যাপ্ত সংরক্ষিত আয়। তাহলে এই যে যখন পরবর্তীতে তার নতুন অর্থায়ন লাগলো, তারা সংরক্ষিত আয় বা রিটেন আর্নিংস থেকে করলো। এর কারণ কি? তাদের সময়ের স্বল্পতা বা সময় কম লাগতেছে। রিটেন আর্নিং থেকে করলে তার শেয়ার ইস্যু বা বন্ড ইস্যু বা ঋণ নেওয়ার ক্ষেত্রে যে জটিলতা, কাগজপত্রের ঝামেলা বা সময়, এটা লাগতেছে না। তাহলে এটা ঠিক আছে। এবার দেখো, সাধারণ শেয়ারের চেয়ে খরচ কম। সাধারণ শেয়ারের চেয়ে কম, কারণ সংরক্ষিত আয়ের ব্যয় হচ্ছে সুযোগ ব্যয়। সংরক্ষিত আয়ের ব্যয় কি? সুযোগ ব্যয়। সংরক্ষিত আয়ের ব্যয়টা কি? সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় যতটুকু লাগবে সেইটাই সুযোগ ব্যয়।
তাহলে এটা হচ্ছে কম, তাহলে এই কথাও ঠিক আছে। পর্যাপ্ত সংরক্ষিত আয়, অর্থাৎ তাদের সংরক্ষিত আয় ছিল বলেই তো অর্থায়ন করতে পারছে, তাহলে এটাও ঠিক আছে। তাহলে 1 2 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি 1 2 ও 3। ফাহিম গ্রামীণ মহাজন থেকে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণপত্র গ্রহণ করে, তার প্রকৃত সুদের হার বা ইএআর কত? প্রকৃত সুদের হার বা ইএআর কত? তাহলে এই যে সাপ্তাহিক নিয়েছে, সাপ্তাহিক যদি 1% হয় তাহলে বাৎসরিক কত? তাহলে বাৎসরিক কত বলো? বাৎসরিক কত বা বার্ষিক কত? বাৎসরিক হচ্ছে আমাদের 1 গুণ 52, 1 গুণ 52, কারণ বছরের 52 সপ্তাহ, তাহলে 52%, তাই না? তাহলে 52% হচ্ছে আমাদের বাৎসরিক সুদের হার। এখন এটার প্রকৃত সুদের হার যদি আমরা বের করতে চাই, প্রকৃত সুদের হার কারণ বেশি হবে, এর কারণ চক্রবৃদ্ধির সংখ্যা, কারণ চক্রবৃদ্ধি হারে সুদ ধার্য করতেছে তারা। তাহলে আমাদের ইএআর হবে 1 যোগ আই। আই কত? আই হচ্ছে 52, তার মানে 0.52। আই হচ্ছে 52% বা 0.52 ডিভাইডেড বাই এম কত? এম হচ্ছে বছরে 52 বার। এম হচ্ছে কত? বছরে 52 বার। টু দি পাওয়ার এম কত? 52 মাইনাস 1 ইন্টু 100। ওকে, ইন্টু 100। ওকে, তাহলে আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি। দেখো 1 প্লাস আই কত আছে? 0.52 ডিভাইডেড বাই 52 টু দি পাওয়ার হচ্ছে আবার 52, পাওয়ার হচ্ছে আমাদের 52 মাইনাস ওয়ান করলে আমাদের আসতেছে, যেটা আসতেছে সেটাকে আবার 100 দিয়ে গুণ করতে হবে, 0.6777, 0.6777 এটা আসতেছে। ওকে, এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, 100 দিয়ে গুণ করি, তাহলে আমাদের কত হবে? 67.77%, 67.77%। তাহলে 67.77% অপশন সিতে আছে। অপশন কততে আছে? সিতে আছে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি। অ্যান্সার কি আমাদের? সি। এরপরে দেখো, তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো, ক্ষুদ্র আইন অনুযায়ী মোট গ্রাহকের কত ভাগ ঋণ গ্রহীতা হতে পারে? তাহলে মোট গ্রাহকের কত ভাগ ঋণ গ্রহীতা হতে পারে? তাহলে ক্ষুদ্র আইন বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি যেটা আছে, তারা বলতেছে মোট গ্রাহকের ঋণ গ্রহীতা হতে পারবে সর্বোচ্চ 70%। কত ভাগ হতে পারবে? 70 ভাগ। কত ভাগ? 70 ভাগ, তার মানে 70%। 70% হচ্ছে ঋণ গ্রহীতা হতে পারবে গ্রাহকদের মধ্যে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি। এরপরে দেখো, নিচের কোনটি ক্ষুদ্র ঋণের নিয়ন্ত্রক সংস্থা? তাহলে ক্ষুদ্র ঋণ মানে কি? মাইক্রো ক্রেডিট। ক্ষুদ্র ঋণ মানে কি? মাইক্রো ক্রেডিট। আর এটার নিয়ন্ত্রক সংস্থা বা নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। ওকে, তাহলে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির যদি আমরা সংক্ষেপে নিয়ে আসি, তাহলে এমসিএ, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি বা এমসিএ। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে আমাদের ডি। অ্যান্সার হবে আমাদের ডি। এরপরে দেখো, সিএপিএম নিম্নের কোন দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক দেখায়? তাহলে সিএপিএম এর সাথে সম্পর্ক কি? দেখো, প্রত্যাশিত আয়ের হার ও ব্যবসায় ঝুঁকি। দেখো, সিএপিএম এর যে সূত্র আছে আমাদের, আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বেটা, ইন্টু কি? বেটা। এটা হচ্ছে আমাদের সিএপিএম। ওকে, তাহলে সিএপিএম অনুযায়ী ই অফ আর বা প্রত্যাশিত আয়ের হার, তাহলে এটা সূত্র হচ্ছে আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বেটা। তাহলে দেখো আমাদের সম্পর্কটা কোথায় দেখাচ্ছে? সম্পর্কটা দেখাচ্ছে হচ্ছে আমাদের এই যে বেটা, এই বেটাকে বলতেছি আমরা বাজার ঝুঁকি। কি বলতেছি? বাজার ঝুঁকি। এই বাজার ঝুঁকি হচ্ছে আমাদের কোন রিস্ক বলতো? এই বাজার ঝুঁকি হচ্ছে আমাদের অপরিহার্য ঝুঁকি। এই বাজার ঝুঁকি কি? অপরিহার্য ঝুঁকি। এই বাজার ঝুঁকিকে আমরা কি বলি? অপরিহারযোগ্য, অর্থাৎ এটা কমানো যায় না। অপরিহারযোগ্য ঝুঁকি, তাহলে এটা কমানো যায় না। তাহলে কিসের মধ্যে সম্পর্ক দেখাচ্ছে? অপরিহার্য ঝুঁকি এবং প্রত্যাশিত আয়ের হার। কিসের মধ্যে? অপরিহার্য ঝুঁকি এবং প্রত্যাশিত আয়ের হারের মধ্যে সম্পর্ক দেখায়। তাহলে অপরিহার্যোগ্য ঝুঁকি কোথায় আছে? অপশন সিতে আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে সি। তাহলে অপরিহার্য ঝুঁকি এবং প্রত্যাশিত আয়ের হারের মধ্যে সম্পর্ক দেখায় হচ্ছে আমাদের কি? এই সিএপিএম অনুযায়ী। তাহলে অ্যান্সার আমাদের সি। ওকে, এরপরে দেখো, মোট বিক্রয় 1 লক্ষ টাকা, ব্যয় হচ্ছে 8 লক্ষ টাকা, মোট পরিবর্তনশীল ব্যয়। তাহলে এটা ব্যয় বলতেছে, তার মানে এটা হচ্ছে স্থায়ী ব্যয়। এটা কি? স্থায়ী ব্যয়। এটা হচ্ছে আমাদের স্থায়ী ব্যয়। মোট পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে। সমচ্ছেদ বিন্দু কত টাকা? স্থায়ী ব্যয়। আচ্ছা, এখানে মোট পরিবর্তনশীল ব্যয় বলতেছে, আবার এইখানে আবার এসে স্থায়ী ব্যয় এত টাকা, একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি, এটা দেওয়া আছে। ওকে, তো আমরা যেহেতু এইখানে আমাদের মোট ব্যয়, এটাকে আমরা মোট ব্যয় ধরি বা হচ্ছে
বা যেহেতু এখানে স্থায়ী ব্যয় আলাদা করে দেওয়া আছে, স্থায়ী ব্যয় যেহেতু আলাদা করে দেওয়া আছে তাহলে আমরা ওটাকে মোট ব্যয় ধরলাম। ওকে, তাহলে আমাদের স্থায়ী ব্যয় দেওয়া আছে, আমাদের বলছে কি সমচ্ছেদ বিন্দু, সমচ্ছেদ বিন্দু কত টাকা কি বের করতে বলছে, সমচ্ছেদ বিন্দু কত টাকা, তাহলে বিইপি বের করতে বলছে, তাহলে বিইপি টাকাতে বের করতে বলছে, বিইপি ইন ডলার সেলস বা ইন অ্যামাউন্ট বা ইন টাকা। তাহলে বিইপি সূত্র কি আমাদের স্থায়ী ব্যয়, উপরে কি দিতে হবে স্থায়ী ব্যয়, নিচে কি করতে হবে একক প্রতি বিক্রয় মূল্য থেকে, একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে হবে, এবং তাহলে কিন্তু আমরা কোয়ান্টিটিটা পাবো, এবং কোয়ান্টিটির সাথে যদি আমরা একক প্রতি বিক্রয় মূল্য গুণ করি সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে বিইপি বা সমচ্ছেদ বিন্দু টাকা বের করতে বলছে সেইটা পাবো। ওকে, সেইটা পাবো। তাহলে আমরা এইখানে করি, এখানে দেখো বিইপি, বিইপি কলটা আমরা কি লিখতে পারি, বিইপি কলটা লিখতে পারি, উপরে লিখতে পারি স্থায়ী ব্যয়, উপরে কি লিখতে পারি স্থায়ী ব্যয়, নিচে হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। ওকে, তাহলে এইটা করলে আমরা কি পাবো কোয়ান্টিটি পাবো। তাহলে আমরা কোয়ান্টিটিটা আগে বের করি। তাহলে স্থায়ী ব্যয় কত, দেখো স্থায়ী ব্যয় দেওয়া আছে 102,215 মানে 1,02,215 টাকা। একক প্রতি বিক্রয় মূল্য কত আছে 18 টাকা আছে, কত আছে 18 মাইনাস পরিবর্তনশীল ব্যয় কত আছে 15। তাহলে ক্যালকুলেশন করো কত ইউনিট হয়, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনে আমরা ইউনিট পাচ্ছি। তাহলে আমরা যদি 1,02,215কে যদি আমরা 18 মাইনাস 15 অর্থাৎ 3 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কোয়ান্টিটিটা পাচ্ছি হচ্ছে মূলত 34071 তাহলে এইটা তো আমরা কোয়ান্টিটিতে যদি নিতে চাই তাহলে আমাদের পয়েন্টে রাখা যাবে না, আমরা 2 করে দিই, ঠিক আছে, এটা কোয়ান্টিটি, এবং যেহেতু এটা হচ্ছে আমাদের একক, এটা হচ্ছে বিইপি একক, বিইপি একক, তাহলে আমরা বিইপি টাকা কোথায় পাবো, বিইপি টাকা যদি বের করতে চাই তাহলে একককে আমাদের একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এই অ্যামাউন্টটাকে আমরা একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ করব। তাহলে আমাদের এই অ্যামাউন্ট কত 34,072, এটাকে আমরা 18 দিয়ে গুণ করবো, এটাকে আমরা কত দিয়ে গুণ করবো 18 দিয়ে। তাহলে 34,072কে আমরা 18 দিয়ে যদি গুণ করি 6,13,296, কত আসতেছে 6,13,296। যেহেতু এইখানে হচ্ছে আমরা হচ্ছে কি করেছি পয়েন্টটাকে রাউন্ড ফিগারে নিয়েছি, এই জন্য আমাদের 6 টাকা বেশি আসতেছে, কিন্তু তোমরা যদি এইখানে 18 দিয়ে গুণ করো তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারটা একেবারে অ্যান্সারের সাথে মিলবে। তাহলে ওইভাবে যদি আমরা না গিয়ে আমরা যদি এইখানে যদি যে পয়েন্টটা ছিল সেটা রেখেই যদি আমরা মাল্টিপ্লাই করি, যদিও এটা হচ্ছে প্রকৃত নিয়ম না, কিন্তু তোমাদের অপশনে এইভাবে করা আছে, এই জন্য আমাদের করা এইভাবে ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু আসতেছে যে পয়েন্টটা আসতেছে এইটাকে আমরা যদি এইখানেই মাল্টিপ্লাই করি, এখানেই যদি আমরা 18 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে একবারে কিন্তু আমরা টাকাটা পেয়ে যাব। তাহলে তোমরা এইখানে মাল্টিপ্লাই করো। ওকে, তাহলে এইখানটাতে মাল্টিপ্লাই করো, আলাদা করলে আমাদের 6 টাকা বেশি আসতেছে, যেহেতু অপশনের সাথে মিল রাখতে হবে আমাদেরকে, তাহলে আমরা সরাসরি এখানে 18 টাকা মাল্টিপ্লাই করব। 18 মাল্টিপ্লাই করলে তোমাদের 90 আসতেছে, কত আসতেছে 6,13,290। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 6,13,290, তাহলে অ্যান্সার হচ্ছে এ। তোমরা যেটা বের করছো তোমাদের যদি সৃজনশীলে আসলে তোমাদেরকে এইভাবে করতে হবে। ওকে, সৃজনশীলে আসলে এইভাবে করতে হবে, কারণ একক কখনো পয়েন্টে আসতে পারে না, ওটা রাউন্ড ফিগারে আমাদেরকে নিয়ে যেতে হয়। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ, আমাদের এই প্রশ্নের অ্যান্সার কি এ। এরপরে আমরা 43 লিখে যাব, ঋণ পরিশোধ সূচির অপর নাম কি, ঋণ পরিশোধ সূচি কি বলছে, ঋণ পরিশোধ সূচির অপর নাম কি, তাহলে ঋণ পরিশোধ সূচির অপর নাম আমরা বলতে পারি সমকিস্তি পদ্ধতি। কি বলতে পারি সমকিস্তি পদ্ধতি, ঋণ পরিশোধ সূচির অপর নাম হচ্ছে সমকিস্তি পদ্ধতি, সমকিস্তি। এটার ইংরেজি আছে, সমকিস্তির ইংরেজি হচ্ছে ইএমআই বা ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট, সমকিস্তি বা ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট। ওকে, ইনস্টলমেন্ট, তাহলে ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে ইএমআইও বলি, ঠিক আছে, যেটাকে আমরা সমকিস্তি পদ্ধতিও বলতে পারি। কি বলতে পারি সমকিস্তি পদ্ধতি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ, এরপরে দেখো ঢাকা স্টক এক্সচেঞ্জ ট্রেডিং কার্যক্রমে অটোমেটেড অনলাইন পদ্ধতি
কত সালে শুরু করে? তাহলে অটোমেটেড অনলাইন পদ্ধতি কি শুরু করতেছে? অটোমেটেড অনলাইন পদ্ধতি। তাহলে এটা শুরু হয় আমাদের 1998 সালে। কত সালে শুরু হয়? 1998 সালে অটোমেটেড অনলাইন পদ্ধতি শুরু হয়। 1998 সালে হচ্ছে আমাদের অটোমেটেড অনলাইন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। এরপরে দেখো, জনগণের নিকট ইস্যুর পূর্বে বর্তমান শেয়ার হোল্ডারদের কাছে শেয়ার ক্রয়ের সুযোগ দেওয়া, সুযোগ প্রদান করা। তাহলে বর্তমান শেয়ার হোল্ডারদের কাছে যদি সুযোগ প্রদান করা হয় শেয়ার বিক্রির ক্ষেত্রে, যদি বিক্রি করা হয় শুধুমাত্র বর্তমান শেয়ার হোল্ডারদের কাছে বিক্রি করলে সেটাকে বলবো রাইট শেয়ার। কিন্তু সুযোগ প্রদানকে বলতে হবে আমাদেরকে ব্যক্তিগত উপস্থাপন পদ্ধতি। কি বলতে হবে? ব্যক্তিগত উপস্থাপন পদ্ধতি। আর যদি বিক্রি করা হয়, যদি এই প্রশ্ন আসে, দেখো বর্তমান শেয়ার হোল্ডার কাছে বিক্রি, শেয়ার হোল্ডারদের কাছে শেয়ার হোল্ডারদের কাছে শেয়ার হোল্ডারদের কাছে শেয়ার হোল্ডারদের কাছে বিক্রি, কাছে বিক্রয়, বিক্রয় বললে সেটা হচ্ছে রাইট শেয়ার। সেটা হচ্ছে কি? রাইট শেয়ার ইস্যু। সেটা হচ্ছে রাইট শেয়ার ইস্যু, রাইট শেয়ার ইস্যু। আর বলছে কি, এখানে কি বলছে? প্রশ্নের ভিতর পার্থক্য আছে, বুঝতে হবে আমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন। এটা হচ্ছে বিক্রি করে দিছো, শুধুমাত্র বর্তমান শেয়ার হোল্ডারদের কাছে বিক্রি করছো, রাইট শেয়ার। যদি বর্তমান শেয়ার হোল্ডারদের মাঝে শেয়ার ক্রয়ের সুযোগ দেওয়া হয় সেটাকে বলা হয় ব্যক্তিগত উপস্থাপন। সেটাকে কি বলা হয়? ব্যক্তিগত উপস্থাপন। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, দত্তাংশ নির্ণয়ে কোন সূত্রটি ব্যবহার করা হয়? তাহলে দত্তাংশ, কন্ট্রিবিউশন মার্জিন, সিএম, এগুলো সব কিছু সূত্র হচ্ছে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দেওয়া। সিএম, দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন, এগুলোকে বলা হয় বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। এটা কীভাবে বের করি আমরা? একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি। এরপর দেখো, চলতি সম্পদ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত হলো। তাহলে চলতি সম্পদের মধ্যে কি আছে? নগদ অর্থ আছে, তাহলে এটা হবে। দেখো শেয়ার ইস্যু, এটা নাই, এটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী, এটা হচ্ছে অর্থায়নের একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। শেয়ার কি লম্বা সময়ের জন্য, দীর্ঘমেয়াদের জন্য কেনা হয়। কাঁচামাল ব্যবস্থাপনা হচ্ছে আমাদের চলতি সম্পদ ব্যবস্থাপনার মধ্যে। তাহলে 1 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? 1 ও 3। এরপরে দেখো, চক্রবৃদ্ধিকরণের আগের বছরের সুদাসল পরের বছরের কি হিসেবে গণ্য হয়? তাহলে চক্রবৃদ্ধিকরণ বা কম্পাউন্ডিং এর কথা বলছে। কি বলছে? চক্রবৃদ্ধিকরণ বা কম্পাউন্ডের ক্ষেত্রে আগের বছরের যে সুদাসল আছে সেটা পরের বছরের আসল, সেটা পরের বছরে কি আসল বা প্রিন্সিপাল হিসেবে, বা প্রিন্সিপাল অ্যামাউন্ট বা পি হিসেবে কাউন্ট হয়। তাহলে আমাদের আগের বছরের সুদ আসল পরের বছরে কি হয়? আসল হিসেবে কাউন্ট হয়। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি। আমাদের অ্যান্সার কি? ডি। 49 আসো, মিস শাহানার একটি চিপস তৈরির কারখানা রয়েছে যেখানে সাপ্তাহিক বিক্রয়ের পরিমাণ 1,25,000 প্যাকেট। প্রতি প্যাকেটের পরিবর্তনশীল ব্যয় বলতেছে 16 টাকা, বিক্রয় মূল্য 30 টাকা, স্থায়ী ব্যয় 5,60,000 টাকা। স্থায়ী ব্যয় কত? 5,60,000 টাকা। বিইপি কত প্যাকেট? তাহলে বিইপি ইউনিট বের করতে বলছে। কি বের করতে বলছে? বিইপি একক, বিইপি একক, সমচ্ছেদ বিন্দু একক। ঠিক আছে, তাহলে এটা সূত্র কি? উপরে স্থায়ী ব্যয়, উপরে কি দিব? স্থায়ী ব্যয় কত আছে? 5,60,000। উপরে দিব স্থায়ী ব্যয় 5,60,000। নিচে কি করব? একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি যে বিক্রয় মূল্য আছে সেটা দিব। সেইখান থেকে আমাদের যে পরিবর্তনশীল ব্যয় আছে সেটা বাদ দিব 16। তাহলে দেখো 5,60,000 কে 5,60,000 ডিভাইডেড বাই 14, 5,60,000 ডিভাইডেড বাই কত? 14, তাহলে এখানে 4, তাহলে 40,000 প্যাকেট। কত প্যাকেট? 40,000 প্যাকেট। ক্যালকুলেটারও করতে পারো তোমরা। 40,000 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? 40,000 প্যাকেট। এরপরে দেখো, মিস শাহানার নিরাপত্তা প্রান্ত কত? তাহলে নিরাপত্তা প্রান্তের অনুপাত, নিরাপত্তা প্রান্ত অনুপাত বলছে। তাহলে নিরাপত্তা প্রান্ত অনুপাতের সূত্র কি? নিরাপত্তা প্রান্ত অনুপাত, নিরাপত্তা প্রান্ত অনুপাত। তাহলে আমরা আগে নিরাপত্তা প্রান্ত বের করবো। তাহলে নিরাপত্তা প্রান্ত কি? বিক্রয় মাইনাস কি? সমচ্ছেদ বিক্রয়, বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয় ডিভাইডেড বাই বিক্রয়, ডিভাইডেড বাই কি? বিক্রয় গুণ 100। তাহলে বিক্রয় কত? এখানে দেখো বিক্রয় কত একক? বিক্রয়ের পরিমাণ হচ্ছে 1,25,000 একক। তাহলে আমরা উপরে দিব, উপরে 1,25,000 মাইনাস সমচ্ছেদ বিক্রয় হচ্ছে আমাদের, সমচ্ছেদ বিক্রয় আমাদের কত? 40,000 মাত্র বের করছি। তাহলে 40,000 আমরা মাইনাস করব, 40,000 আমরা কি করব? মাইনাস করব। নিচে আবারও বিক্রয়, তাহলে আবারও বিক্রয় কত? 1,25,000 ইন্টু 100, ইন্টু কত? 100। এখন ক্যালকুলেটর করো। উপরে দেখো, উপরে আসতেছে 1,25,000 মাইনাস 40 অর্থাৎ 85,000 ডিভাইডেড বাই 1,25,000 ইন্টু 100, তাহলে কত আসতেছে? 68%। তাহলে নিরাপত্তা প্রান্ত কত? নিরাপত্তা প্রান্ত হচ্ছে আমাদের 68%। কত পার্সেন্ট? 68% হচ্ছে আমাদের নিরাপত্তা প্রান্ত। 68% হচ্ছে আমাদের নিরাপত্তা প্রান্ত। ওকে, 51 চারশো,
ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড কত সালে নামকরণ করা হয়? তাহলে এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, এটা মূলত হচ্ছে যে ভারত পাকিস্তান বিভক্ত হয় তারপরে প্রতিষ্ঠা লাভ করে এবং 1954 সালে সম্ভবত প্রতিষ্ঠা লাভ করে, কিন্তু এটা ছিল আগে ইস্ট পাকিস্তান। কি ছিল? ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ। এই ঢাকা স্টক এক্সচেঞ্জের নাম কি ছিল? ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ। এবং এই যে ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ, ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ, এইটা নামে প্রথমে হচ্ছে প্রতিষ্ঠা লাভ করছিল। এরপরে 1964 সালে এসে, কত সালে? 1964 সালে এসে এই ইস্ট পাকিস্তান ঢাকা স্টক এক্সচেঞ্জে রূপান্তরিত হয়। তাহলে এটা কত সালে হয়? 1964 সালে। 1964 সালে। ওকে, মুখস্থ করে ফেলবা। 1964 সালে ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জের নাম পরিবর্তন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ করা হয়। এরপরে দেখো, একজন বিনিয়োগকারীর আয়ের হার নিচের কোনটির চেয়ে বেশি হলে সে বিনিয়োগ করবে? তাহলে একজন বিনিয়োগকারী যখন তার মূলধন খরচটা উঠে যাবে, তাহলে মূলধন খরচটাকে আমরা কি বলতে পারি? প্রত্যাশিত আয়ের হার। তাহলে মূলধন খরচ উঠে যাওয়ার পর যদি অতিরিক্ত কিছু থাকে তাহলেই সে বিনিয়োগ করবে। তাহলে বলছে একজন বিনিয়োগকারী আয়ের হার নিচের কোনটির চেয়ে, তাহলে প্রত্যাশিত আয়ের হার বা মূলধন খরচের চেয়ে বেশি হলে, প্রত্যাশিত আয়ের হারের চেয়ে বেশি হলে, কিসের চেয়ে? প্রত্যাশিত বা প্রয়োজনীয় আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার বা প্রয়োজনীয় আয়ের হারের চেয়ে বেশি হলে কি হবে? সে বিনিয়োগ করবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ। আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে এ। এরপর দেখো, নিচের কোনটি মূলধন কাঠামো অনুপাত? তাহলে দেখো, সুদ উপার্জন, পে আউট, লাভ। তাহলে মূলধন কাঠামো অনুপাত হচ্ছে মূলধন আবর্তন বা ক্যাপিটাল টার্নওভার রেশিও। ক্যাপিটাল টার্নওভার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। আমাদের অ্যান্সার কি? ডি। এরপরে দেখো, কার্যকরী সুদের ধারণা প্রয়োগ করা হয় কোন ক্ষেত্রে? তাহলে কার্যকরী সুদের হার বা ইএআর আমরা প্রয়োগ করি তখনই যখন চক্রবৃদ্ধি সুদ গণনা করা হয়। যখন কি করা হয়? চক্রবৃদ্ধি সুদ গণনা করা হয়। এবং সেটা কখন? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বছরে একাধিকবার সুদের ক্ষেত্রে, এবং সেটা কি হতে হবে? সেটা বছরে একাধিকবার হতে হবে। তাহলে বছরে একাধিক চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, বছরে একাধিক চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি করি? এই যে ইএআর বা প্রকৃত সুদের হার, এই ধারণাটা অ্যাপ্লাই করি। তাহলে আমাদের অ্যান্সার হবে ডি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি। এরপরে দেখো, 55তে যদি আমরা আসি, একটি কোম্পানির ঝুঁকি প্রিমিয়াম 15%। তাহলে এই প্রিমিয়াম কি? ঝুঁকি প্রিমিয়াম বা রিস্ক প্রিমিয়াম কি, এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে এই যে ঝুঁকি প্রিমিয়াম বা রিস্ক প্রিমিয়াম হচ্ছে বাজার ঝুঁকি এবং যে আমাদের ঝুঁকিমুক্ত আয়ের হার রয়েছে, বাজার ঝুঁকি এবং ঝুঁকিমুক্ত আয়ের হারের পার্থক্য। বাজার ঝুঁকি এবং ঝুঁকিমুক্ত আয়ের, বাজার ঝুঁকি এবং কি ঝুঁকিমুক্ত আয়ের যে পার্থক্য, ঝুঁকিমুক্ত আয়ের পার্থক্য, আয়ের হারের পার্থক্য, আয়ের হার। ঠিক আছে? তাহলে বাজার ঝুঁকির হার এবং ঝুঁকিমুক্ত আয়ের হার, বাজার ঝুঁকির হার এবং ঝুঁকিমুক্ত আয়ের হার, এটার পার্থক্যকে আমরা বলতেছি ঝুঁকি প্রিমিয়াম, অর্থাৎ RM মাইনাস RF। এটাকে আমরা কি বলি? RM। এটাকে আমরা সংক্ষেপে কি বলি? RF। তাহলে এই যে এই দুইটার পার্থক্যকে আমরা বলতেছি ঝুঁকি প্রিমিয়াম। এই দুইটার পার্থক্য কি বলতেছি আমরা? ঝুঁকি প্রিমিয়াম। তাহলে এই যে ঝুঁকি প্রিমিয়াম কিন্তু আছে, দেওয়া আছে ঝুঁকি প্রিমিয়াম। ওকে, ঝুঁকি প্রিমিয়াম। তাহলে এইটা দেওয়া আছে। তাহলে RM মাইনাস RF আমাদের দেওয়া আছে। এখন ঝুঁকিমুক্ত আয়ের হার বলতেছে 10%। এখানে RF কত বলতেছে? RF বলতেছে 10%। উপার্জন হার কত? তাহলে উপার্জন হার তুমি যখন বের করতে যাবা, এই উপার্জন হারের সূত্র হচ্ছে আমাদের এমন। উপার্জন হার ইকুয়াল টু কি আমাদের? ঝুঁকি প্রিমিয়াম যোগ হচ্ছে ঝুঁকি মুক্ত আয়ের হার। ঝুঁকি প্রিমিয়াম প্লাস কি? ঝুঁকিমুক্ত আয়ের হার। তাহলে আমরা উপার্জন হার ইকুয়াল টু কি পাইলাম? ঝুঁকি প্রিমিয়াম যোগ ঝুঁকিমুক্ত আয়ের হার। তাহলে এখানে ঝুঁকি প্রিমিয়াম কত? ঝুঁকি প্রিমিয়াম হচ্ছে 15% যোগ ঝুঁকিমুক্ত আয়ের হার কত? 10%। ঝুঁকিমুক্ত আয়ের হার কত? 10%। তাহলে দুইটা মিলে কত হবে? 25%। তাহলে 25% হচ্ছে আমাদের উপার্জন হার। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে আমাদের 25%। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 25%। ওকে, এরপরে দেখো 56-57 উদ্দীপক পড়তে হবে। যমুনা কোম্পানি সারা বছর তাদের প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ 1,80,000 একক, 1,80,000 একক। প্রতি ফরমায়েশ ব্যয় 1,000 টাকা, একক প্রতি মজুদের বহন খরচ 10 টাকা। তাহলে আমাদের এটা হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড। এ হচ্ছে আমাদের 1,80,000। ফরমায়েশ ব্যয় মানে অর্ডার কস্ট হচ্ছে এটা হচ্ছে কি? অর্ডার কস্ট।
এবার বহন খরচ এটা হচ্ছে সি সি, ওকে, তাহলে এ ও সি তিনটাই পাইছি। মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ ইও কিউ এটা সূত্র কি √2 AO ডিভাইডেড বাই সি। তাহলে টু কত, টু হচ্ছে সূত্রে আছে, এ কত 1,80,000, 1,80,000, ও কত, ও হচ্ছে 1,000 টাকা, ও হচ্ছে 1,000 টাকা, ডিভাইডেড বাই সি কত, সি হচ্ছে 10 টাকা। রুট দাও পুরোটার উপর, এবার হচ্ছে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে ফেলো, ক্যালকুলেশন করলে 2 ইন্টু অ্যানুয়াল ডিমান্ড হচ্ছে 1,80,000 ইন্টু আমাদের ও হচ্ছে 1,000 টাকা, ও হচ্ছে 1,000 টাকা এবং সি হচ্ছে 10 টাকা, ওকে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 6,000 একক। ইও কিউ কত, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 6,000 একক, 6,000 একক। তাহলে অ্যান্সার কত, বি অ্যান্সার হচ্ছে আমাদের। তো এরপরে আমাদের 57তে বলতেছে যমুনা কোম্পানির মোট মজুদ ব্যয় কত, তার মানে টোটাল কস্ট আমাদেরকে বের করতে বলছে, তাই তো। টোটাল কস্ট, তাহলে টোটাল কস্টের সূত্র কি আমাদের, উপরে কি হবে, উপরে হচ্ছে আমাদের অ্যানুয়াল ডিমান্ড কত আছে দেখো, 1,80,000, কত আছে 1,80,000, 1,80,000 ডিভাইডেড বাই কি ইও কিউ কত, প্রশ্নে আমরা কত বের করছি, আগের প্রশ্নে 6,000, তাহলে 6,000 দিয়ে আমরা ভাগ করব, কি করব 6,000 দিয়ে আমরা ডিভাইড করব, গুণ, তাহলে অ্যানুয়াল ডিমান্ড বাই ইও কিউ গুণ কি, গুণ হচ্ছে আমাদের ও, গুণ হচ্ছে আমাদের ও কত আছে, ও দেখো এখানে আছে 1,000 টাকা, ও হচ্ছে আমাদের 1,000 টাকা, প্লাস কি করতে হবে আমাদেরকে, প্লাস করতে হবে হচ্ছে আমাদের ইও কিউ বাই টু, তাহলে ইও কিউ কত আছে, ইও কিউ আমরা বের করছি 6,000 একক, কত বের করছি 6,000 একক, ডিভাইডেড বাই 2 গুণ হচ্ছে আমাদের সি, ক্যারিং কস্ট সি হচ্ছে 10 টাকা, কত 10 টাকা, ওকে 10 টাকা, 10 টাকা। তাহলে আমরা কি করব, উপরে হচ্ছে টোটাল কস্ট হচ্ছে আমাদের 1,80,000 ভাগ 6,000, 1,80,000 ভাগ 6,000 গুণ 1,000, গুণ হচ্ছে আমাদের 1,000, প্লাস হচ্ছে আমাদের 6,000 ভাগ 2,000, 6,000 ভাগ 2, 6,000 ডিভাইডেড বাই 2, প্লাস হচ্ছে মাল্টিপ্লাইড বাই হচ্ছে আমাদের 10। তাহলে আমাদের কত আসতেছে, টোটাল কস্ট হচ্ছে আমাদের 60,000 টাকা, কত আসতেছে 60,000 টাকা। অপশনে আমরা দেখি কোথায় 60,000 আছে, এখানে 60,000 দেখতে পাচ্ছি না, তোমরা যে কোনো একটাকে 60,000 ধরে নাও, 60,000 ধরো, এটাই ধরলাম আমরা 60,000 টাকা, এটাই ধরে নিলাম আমরা 60,000 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কত 60,000, তাহলে আমরা সি কে নিচ্ছি 60,000, সি কে কত করে নিলাম 60,000 টাকা, ঠিক আছে। 60,000 টাকা হচ্ছে আমাদের টোটাল কস্ট, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো 58 দেখো, তারল্য ও দেউলিয়াত্ব ঝুঁকির মধ্যে সম্পর্ক কোনটি, তাহলে তারল্য এবং দেউলিয়ার মধ্যে কি ঝুঁকি থাকে, তাহলে তুমি তখনই দেউলিয়া হবা, যে কোনো ধরনের প্রতিষ্ঠান তখনই দেউলিয়া হবে যখন সে কি নগদ টাকা দিতে পারবে না, তার পাওনাদারকে টাকা পরিশোধ করতে পারবে না, বা ঋণদাতাদের ঋণের সুদ প্রদান করতে পারবে না, বা আর্থিক ঝুঁকির সৃষ্টি হবে যখন। তাহলে এই যে তুমি যদি বেশি অর্থ রাখো, তোমার কাছে যদি বেশি টাকা থাকে, তাহলে তুমি কি করবা, তারল্য হওয়ার সম্ভাবনা কি হবে, কমে যাবে। তাহলে বেশি তারল্য মানে তার দেউলিয়াত্বের ঝুঁকি কম, অর্থাৎ একটার সাথে আরেকটার কেমন সম্পর্ক, বিপরীতমুখী বা ঋণাত্মক সম্পর্ক, বিপরীতমুখী বা কি ঋণাত্মক সম্পর্ক। তাহলে একটার সাথে আরেকটা কেমন সম্পর্ক, ঋণাত্মক বা বিপরীতমুখী। এরপরে দেখো স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎস কি, স্বতঃস্ফূর্ত মানে কি, যে স্বতঃস্ফূর্ত কথাটার মানে নিজে, স্বতঃস্ফূর্ত মানে কি নিজে বা নিজ প্রতিষ্ঠানের দ্বারা। তাহলে নিজে তুমি নিজে কিভাবে অর্থায়ন করতে পারো, কোনো প্রতিষ্ঠানের কাছে না যে, নিজে বা প্রাতিষ্ঠানিক নয়, স্বতঃস্ফূর্ত মানে কি প্রাতিষ্ঠানিক নয়, তাহলে এগুলো হচ্ছে অপ্রাতিষ্ঠানিক, এগুলো কি অপ্রাতিষ্ঠানিক। তুমি ব্যবসায় ঋণ নিতে পারো, ব্যবসায় ঋণ হচ্ছে আমরা বলি না 2/10 নিট 30, এগুলো হচ্ছে ব্যবসায়িক ঋণ, ঠিক আছে। এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক না, এটা কি প্রাতিষ্ঠানিক না। এরপরে দেখো ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, এটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত অর্থায়ন। বকেয়া খরচ, এটাও স্বতঃস্ফূর্ত অর্থায়ন। তাহলে 1, 2, 3 হচ্ছে আমাদের অ্যান্সার কি 1, 2 ও 3। উইলিয়াম শার্প কর্তৃক মূলধন সম্পত্তির মূল্যায়ন মডেল সিএপিএম, তাহলে এই যে সিএপিএম বা ক্যাপএম, এটা হচ্ছে উইলিয়াম শার্প উদ্ভাবন করছে, তোমরা সবাই জানো, কিন্তু প্রশ্ন বলছে কত সালে উদ্ভাবন করছে। তাহলে উইলিয়াম শার্প কত সালে সিএপিএম মডেল উদ্ভাবন করেন, অ্যান্সার হচ্ছে 1964 সালে। তোমাদের বইতে হুবহু লাইন লেখা আছে 1964, তাহলে অ্যান্সার আমাদের কি 1964। এরপর দেখো কোন তারিখে বিএসইসি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কত সালে প্রতিষ্ঠা লাভ করে, এটা হচ্ছে 1993 সালের 8ই জুন, 1993 সালের
8ই জুন বিএসইসি প্রতিষ্ঠা লাভ করে। বিএসইসি প্রতিষ্ঠা লাভ করে কত সালে? 1993 সালের 8ই জুন। 1993 সালের 8ই জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রতিষ্ঠা লাভ করে। এরপরে দেখো মূলধন বাজেটিংয়ের সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি, তাহলে মূলধন বাজেটিংয়ের দুইটা যদি শ্রেণী বিভাগে ভাগ করি, একটা সনাতন, আধুনিক, এবং আধুনিকটা আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য, এবং আধুনিকের মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হচ্ছে নেট বর্তমান মূল্য পদ্ধতি, এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু, এনপিভি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সি। এরপরে দেখো কোন মূলধন ব্যয়কে সুযোগ ব্যয় বলা হয়? কোন মূলধন ব্যয়কে সুযোগ ব্যয় বলা হয়? তাহলে আমরা যদি আমাদের যে রিটেইন আর্নিংস, সংরক্ষিত আয় আছে, এটা যদি প্রতিষ্ঠান নিজে মূলধন হিসেবে না নিয়ে অন্য কোথাও বিনিয়োগ করতো, তাহলে কি করতো? একটা উপার্জন বা কি করতে পারতো? আর্নিং করতে পারতো। তাহলে এই যে উপার্জন বা আর্নিং থেকে সে কি হচ্ছে? বঞ্চিত হচ্ছে। এই জন্য আমরা বলতে পারি আমাদের যে সংরক্ষিত মুনাফার মূলধন রয়েছে এটাকে আমরা সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট বলি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সি। এরপর দেখো যে বাট্টার হারে এনপিভি শূন্য হয়, তাহলে এনপিভি কখন শূন্য হবে? যখন আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্ন আমরা বের করব। তাহলে ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করার আমাদের ফর্মুলাই তো বলতেছে যে বাট্টার হারে আমরা এনপিভিকে জিরো করতে পারি, সেটাই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ উপার্জন হার বা ইন্টারনাল রেট অফ রিটার্ন। তাহলে যে বাট্টার হারে এনপিভি শূন্য হয় তাকে আমরা বলি আইআরআর। সেটাকে আমরা কি বলি? আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন। তাহলে আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্ন বা অভ্যন্তরীণ উপার্জন হার, বা কি আসতে পারে? অভ্যন্তরীণ উপার্জন হার। অভ্যন্তরীণ উপার্জন হার। ওকে, অভ্যন্তরীণ উপার্জন হার। তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। সিএপিএম এর পূর্ণরূপ কি? সিএপিএম এর পূর্ণরূপ হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। সিএপিএম এর পূর্ণরূপ কি? ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং। এখানে মেথড আছে এজন্য ভুল। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, তাহলে বি হচ্ছে আমাদের কারেক্ট। এখানে দেখো প্রোডাক্টের কারণে ভুল, এখানে দেখো প্রমোশনের কারণে ভুল, তাহলে এগুলো ভুল আছে। তাহলে বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো মিস্টার হামজা প্রকল্প এতে কি বলছে? 3 লক্ষ টাকা এবং প্রকল্প বিতে 2 লক্ষ টাকা বিনিয়োগের চিন্তা করছেন। প্রত্যাশিত আয়ের হার প্রকল্প এর 12% এবং বি এর 10%। তাহলে এর ক্ষেত্রে 12, বি এর ক্ষেত্রে কি 10%। পোর্টফোলিও প্রত্যাশিত আয়ের হার কত? তাহলে তোমাকে ওয়েট বের করতে হবে। কি বের করতে হবে? প্রকল্প এর ওয়েট, বি এর ওয়েট বের করতে হবে এবং প্রত্যাশিত আয়ের হার দিয়ে গুণ করে যোগ করতে হবে। এখন আমরা প্রকল্প এর ওয়েটটা একটু বের করি। প্রকল্প এর ওয়েট যদি বের করতে চাও, ডাব্লু এ ইকুয়াল টু কত হয়? দেখো এই দুটা যোগ করো, এই দুটা যোগ করে নিচে বসাও। তাহলে নিচে হচ্ছে 5 লক্ষ, নিচে হচ্ছে আমাদের কত? 5 লক্ষ। আর উপরে কত? প্রকল্প এর হচ্ছে 3 লক্ষ, প্রকল্প এর হচ্ছে 3 লক্ষ। তাহলে কত আসতেছে? তোমরা 3 লক্ষকে 5 দিয়ে ভাগ করো, 3 লক্ষকে 5 লক্ষ দিয়ে ভাগ করো, তাহলে ওয়েট আসতেছে আমাদের 0.60। ওয়েট বি বের করো। বি এর ক্ষেত্রে কি করবা? উপরে 2 লক্ষ দিবা, নিচে দুইটা যোগফল দিবা। তাহলে 2 লক্ষ ডিভাইডেড বাই 5 লক্ষ, 2 লক্ষ ডিভাইডেড বাই কি? 5 লক্ষ। তাহলে এটার ওয়েট কত আসতেছে? 0.40। ওকে, দুইটা ওয়েট যোগ করে সবসময় 1 হবে, দুইটা ওয়েট যোগফল কত হবে? 1 হবে। আচ্ছা, এই যে ওয়েট বের করলাম, এখন ওয়েটকে আমরা পোর্টফোলিও প্রত্যাশিত আয়ের হার যদি বের করতে চাই, ই অফ আর, তাহলে পোর্টফোলিওর ক্ষেত্রে আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই যে ওয়েট, প্রকল্প এর ওয়েট হচ্ছে 0.60, গুণ করব প্রকল্পের আয়ের হার এ দিয়ে। এই যে এর আয়ের হার যেটা 12 আছে সেটা দিয়ে গুণ করব, আবার যোগ করব হচ্ছে বি এর যে ওয়েট আমরা বের করছি 0.40, এটাকে আমরা কি করব? যে আয়ের হার 10% আছে এটা দিয়ে গুণ করব। 10 দিয়ে গুণ করো, এবার যোগ করো মাঝখানে, দুইটা গুণ করে প্লাস বা সামেশন করবা। দুইটা গুণ করে কি করবা? প্লাস বা সামেশন করবা। তাহলে কত আসতেছে? আমরা ক্যালকুলেটরে করার পর আমাদের আসতেছে হচ্ছে 11.20। কত আসতেছে? 11.20%। 11.20%। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। আশা করি বুঝতে পারছো। এবার খ হচ্ছে আমাদের অ্যান্সার। 67তে যাব। একটি জিরো কুপন বন্ডের অভিহিত মূল্য আছে 1000 টাকা। অভিহিত মূল্য বা ফেস ভ্যালু কত? ফেস ভ্যালু হচ্ছে আমাদের 1000 টাকা। মেয়াদ 6 বছর এবং হচ্ছে এ বন্ডের সুযোগ ব্যয় হচ্ছে 12%, তার মানে রেট হচ্ছে 12%। বন্ডের অন্তর্নিহিত মূল্য কত? তাহলে বন্ডের অন্তর্নিহিত মূল্য যদি তুমি বের করতে চাও,
বন্ডের অন্তর্নিহিত মূল্য যদি তোমাকে বের করতে হয় তাহলে এই যে ফেস ভ্যালু এটাকে তুমি বর্তমান মূল্যে কনভার্ট করে দিবা, বর্তমান মূল্যে কনভার্ট করবা। তাহলে এইটাকে এই যে ফেস ভ্যালু যেটা আছে 1000 এটাকে আমরা 1 প্লাস আই কত, আই হচ্ছে এখানে 12%, তার মানে 1/2 টু দি পাওয়ার এন কত আছে দেখো, এন আছে 6 বছর, এন আছে কয় বছর, 6 বছর। এবার ক্যালকুলেশন করো, অর্থাৎ বর্তমান মূল্য নির্ণয় করবা। বর্তমান মূল্য বা হচ্ছে এই যে 1000 টাকা ফেস ভ্যালুর এটাকে ডিসকাউন্ট করবা, এটাকে 12% দিয়ে ডিসকাউন্ট করবা এবং বছর দিয়ে গুণ করবা। তাহলে আমাদের কত আসতেছে দেখো, 1000 ডিভাইডেড বাই 1.12 টু দি পাওয়ার 6, তাহলে আমাদের আসতেছে 506.63, তার মানে 507। এটাকে কততে নিয়ে যাওয়া যায়, 507-এ কনভার্ট করা যায়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ, আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, এরপর দেখো 68-তে আসো, পাক্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে এম এর মান কত। তাহলে পাক্ষিক, এক পক্ষ সমান 15 দিন, এক পক্ষ সমান কত দিন, এক পক্ষ সমান 15 দিন, ঠিক আছে, এক পক্ষ সমান 15 দিন। তাহলে বছরে 12টা মাস আছে, প্রত্যেক মাসে 2টা করে পক্ষ আছে, তাহলে এম হচ্ছে 24। তাহলে পাক্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে এম কত, এম হচ্ছে 24, এম হচ্ছে কত 24, তাহলে 24 আছে ঘতে, অ্যান্সার হচ্ছে ঘ, অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে দেখো মানি লন্ডারিং সংগঠিত হওয়ার পন্থা কোনটি, মানি লন্ডারিং সংগঠিত হওয়ার পন্থা কোনটি। তাহলে আমাদের মানি লন্ডারিং এর পন্থা হচ্ছে 3টা, মানি লন্ডারিং এর পন্থা কয়টা, 3টা। একটা হচ্ছে প্লেসমেন্ট, আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন, আরেকটা হচ্ছে লেয়ারিং। এই যে লিভারেজ নামে, এই যে লিভারেজ দেখতেছো এইটা নামে কিন্তু কিছু নাই, এটাকে বলা হয় লেয়ারিং। তাহলে দ্বিতীয় স্টেপটা কি, লেয়ারিং, ঠিক আছে, লেয়ারিং। তাহলে লিভারেজ নামে কোনো কিছু নাই। মানি লন্ডারিং সম্পর্কে যেহেতু গুরুত্বপূর্ণ টপিক তোমাদেরকে একটু পড়তে হবে। এই দেখো মানি লন্ডারিং এর পদ্ধতি আছে 3টা, একটা হচ্ছে প্লেসমেন্ট, একটা হচ্ছে লেয়ারিং, একটা হচ্ছে ইন্টিগ্রেশন। আমার ক্লাসে আমি খুবই ভালোভাবে পড়িয়েছি, তোমাদের যে আর্থিক বাজারের আইনগত দিক সেই ক্লাসটা তোমরা যদি করে নাও তাহলে কিন্তু তোমরা এই ক্লাসের বিস্তারিত পেয়ে যাবা, সেইখানে এটা আলোচনা হয়েছে এবং 3টা পদ্ধতি, তোমরা 3টা স্টেপ কিন্তু দেখতে পেলা। তাহলে এইটার অ্যান্সার হচ্ছে 3টি হচ্ছে পন্থা, যার মধ্যে 2টা অপশনে আছে, 1 আর 3 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। অনেক সময় লেয়ারিং যদি থাকতো, লিভারেজ না থেকে লেয়ারিং থাকলে 3টাই অ্যান্সার হইতো। এখন দেখো এই যে মানি লন্ডারিং আইন, মানি লন্ডারিং আইন হচ্ছে 2012 সালের, এইটা দিয়েও প্রশ্ন আসতে পারে। তাহলে এইটা দিয়েও কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে যে মানি লন্ডারিং আইন কত সালের, মানি লন্ডারিং এর স্টেপ কয়টা, ধাপ কয়টা, তখন তোমাকে এই 3টা ধাপের নাম মুখস্থ রাখতে হবে। কারণ কি, কখনো 3টা দিবে, কখনো 2টা দিবে, ঠিক আছে। এই যে এখানে যেমন 2টা দিয়েছে, তোমাকে লেয়ারিং কিন্তু অ্যাড করে দিতে পারতো। তাহলে এইখানে এই অনুযায়ী আমাদের অ্যান্সার হচ্ছে 1 ও 3, এই অনুযায়ী আমাদের অ্যান্সার কি 1 ও 3, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 1 ও 3। এরপরে আমরা 70-এ যাব, জামানতযুক্ত ঋণ বলতে কি বোঝায়। তাহলে জামানতযুক্ত ঋণ মানে হচ্ছে কোনো জামানত দিয়ে, কোনো মর্টগেজ দিয়ে তুমি ঋণ নিবা, মর্টগেজ মানে হচ্ছে জামানতযুক্ত। তাহলে এটা মর্টগেজ বন্ড হতে পারে, ঠিক আছে, ঋণপত্র হতে পারে, বা যে কোনো ধরনের সম্পত্তির বিপরীতে ঋণ হতে পারে। এখানে আমরা একটু দেখি, দেয়নেটের ক্ষেত্রে কোনো জামানত রাখা হয় না, স্বীকৃতিপত্র বা ড্রাফটের ক্ষেত্রে রাখা হয় না, ঋণ রেখার ক্ষেত্রে রাখা হয় না। এই যে ট্রাস্ট রসিদ, ট্রাস্ট রসিদ মানে কি, তুমি এমন কোনো কিছু জমা দিচ্ছ যার মাধ্যমে তোমাকে কি ঋণটা প্রদান করতেছে। তাহলে ট্রাস্ট রসিদের বিপরীতে কি দেওয়া হয়, ঋণ দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে আমাদের একটা জামানতযুক্ত ঋণ, এটা হচ্ছে আমাদের একটা জামানতযুক্ত ঋণ। ওকে, এরপরে ঝুঁকিবিহীন সিকিউরিটি হলো ড্যাশ। তাহলে যে সিকিউরিটি বা যে সম্পদের ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই সেটাকে আমরা ঝুঁকিবিহীন সিকিউরিটি বলি বা রিস্ক ফ্রি রিটার্ন বলি। তাহলে এই যে রিস্ক ফ্রি রিটার্ন শুধুমাত্র একটা ক্ষেত্রে আসে, সেটা হচ্ছে ট্রেজারি বিল। সেটা কোনটা, ট্রেজারি বিল। কারণ এটার হচ্ছে ইস্যুকারী হচ্ছে সরকার, এটার ইস্যুকারী কি সরকার, এবং সরকার সাধারণত দেউলিয়া হয় না। ইস্যুকারী হচ্ছে সরকার, এই সরকার সাধারণত দেউলিয়া হয় না, এই জন্য এটা হচ্ছে ঝুঁকিবিহীন সিকিউরিটি, এটা হচ্ছে কি ঝুঁকিবিহীন সিকিউরিটি। এরপর দেখো এজেন্সি তত্ত্বের জনককে, এজেন্সি থিওরি কি বলে, যে দুইটা পক্ষের মধ্যে কারো কাছে যদি বেটার ইনফরমেশন বা অতিরিক্ত তথ্য থাকে, বেশি তথ্য থাকে, সে সেটাকে কাজে লাগায় সুবিধা নিতে পারে। যেমন ধরো তুমি হচ্ছে শেয়ার হোল্ডার, তুমি হচ্ছে মালিক, তোমার এজেন্ট কারা, তোমার এজেন্ট হচ্ছে কোম্পানিতে যারা কর্মকর্তা আছে তারা। তাহলে তোমার চেয়ে বেশি ইনফরমেশন তার কাছে আছে, কর্মকর্তার কাছে, এবং সে যদি সেই সুযোগটা নিয়ে অবৈধ উপায়ে বা হচ্ছে যে কোনোভাবে বেশি উপার্জনের চিন্তা করে বা নিজের বেতন ভাতা কমিশনের দিকে যদি বেশি নজর দেয়, এইটাকে বলা হয় হচ্ছে এজেন্সি থিওরি। অর্থাৎ এজেন্টরা সে মালিকদের চেয়ে বেশি জানে বা প্রিন্সিপালের চেয়ে বেশি জানে এবং সেটাকে সে কাজে লাগায়, এটা হচ্ছে এজেন্সি থিওরি। এবং এই এজেন্সি থিওরি উদ্ভাবন বা জনক করে বা এটা হাতে এজেন্সি থিওরিতে নিয়ে আসে হচ্ছে মূলত জেনসেন। কে নিয়ে আসে, জেনসেন। তাহলে আমাদের অ্যান্সার হবে জেনসেন। ওকে, এরপরে পুঁজিবাজারের হাতিয়ার নয় কোনটি, পুঁজিবাজারের হাতিয়ার নয় কোনটি,
পুঁজিবাজার মানে মূলধন বাজার, পুঁজিবাজার মানে কি মূলধন বাজার, মূলধন বাজার, মূলধন বাজার, ক্যাপিটাল মার্কেট। তারপরে কি বলা যায়, ক্যাপিটাল মার্কেট, ক্যাপিটাল মার্কেট, ক্যাপিটাল মার্কেট। ওকে, পুঁজিবাজার, ক্যাপিটাল মার্কেট। তাহলে সাধারণ শেয়ার মূলধন বাজারের অংশ বা পুঁজিবাজারের অংশ, ডিবেঞ্চার অংশ, সরকারি সঞ্চয়পত্র অংশ। কিন্তু এই যে ব্যাংকের স্বীকৃতিপত্র, ব্যাংকের ড্রাফট, ব্যাংকের আজ্ঞাপত্র, এগুলো আমরা স্বল্প মেয়াদের মধ্যে পড়ছি, এটা হচ্ছে পুঁজিবাজারের অন্তর্ভুক্ত নয়। তার মধ্যে অ্যান্সার হচ্ছে ডি। আমাদের অ্যান্সার কি ডি। এগুলো সবই পুঁজিবাজারের অন্তর্ভুক্ত, এগুলো সবই কি মূলধন বাজারে সেল হয়, মূলধন বাজারে সেল হয়, মূলধন বাজারে সেল হয়। ওকে, এরপরে 74 বিডি ফুড লিমিটেড বাজার চাহিদার দিকে লক্ষ্য রেখে কম খরচে খাদ্য সামগ্রী উৎপাদন করে, সর্বোচ্চ মুনাফা করার চেষ্টা করে এবং তাতে সফল হয়। বিডি ফুডের মুনাফা বৃদ্ধির চেষ্টাকে কি বলা হয়? তাহলে বিডি ফুডের মুনাফা বৃদ্ধির চেষ্টাকে আমরা বলি মুনাফার সর্বোচ্চকরণ। কেউ যদি মুনাফার দিকে ফোকাস দেয় সেটাকে আমরা বলবো মুনাফার সর্বোচ্চকরণ। কেউ যদি শেয়ার মূল্য বৃদ্ধির দিকে ফোকাস করে সেটাকে আমরা বলবো সম্পদ সর্বাধিকরণ। তাহলে এখানে যেহেতু মুনাফা বৃদ্ধির চেষ্টা, এটা মুনাফা সর্বাধিকরণ, এটাকে কি বলবো মুনাফা সর্বাধিকরণ। ওকে, মুনাফা সর্বাধিকরণ। এরপরে দেখো, কোম্পানি শেয়ার বিক্রয়ের মূল দায়িত্ব পালন করে, তাহলে অবলেখকরা কোম্পানির শেয়ার, অবলেখকরা বা আন্ডার রাইটাররা করে, মার্চেন্ট ব্যাংক করে, বিনিয়োগ ব্যাংক করে। তাহলে বিনিয়োগ ব্যাংক, মার্চেন্ট ব্যাংকের দায়িত্বই হচ্ছে আন্ডার রাইটিং। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে 1, 2 ও 3। অ্যান্সার কি 1, 2 ও 3। এরপরে দেখো, এরপর হচ্ছে মিসেস ঐশী 12% সরল সুদে, 12% সরল সুদে 5 বছরের জন্য, 5 বছরের জন্য 1 লক্ষ টাকার ডাকঘর সঞ্চয়পত্র ক্রয় করলেও তার সুদ আসলের পরিমাণ কত? তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। দেখো বলছে সরল সুদ, কি বলছে সরল সুদ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাকে বলছে যে সুদ আসলের পরিমাণ বের করতে। তাহলে আমরা সরল সুদের সাথে যদি আসল টাকা, ওই যে 1 লক্ষ টাকা যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো? আমরা হচ্ছে সুদ আসল পাবো। তাহলে আগে সরল সুদ বের করো। সরল সুদ, সরল সুদের সূত্র কি? পি গুণ আই গুণ এন, পি ইন্টু আই গুণ এন। ওকে, পি ইন্টু আই গুণ এন। তাহলে পি কত? পি হচ্ছে 1 লক্ষ টাকা, পি হচ্ছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। আই কত? আই হচ্ছে দেখো এখানে 12%, তাহলে 12% দাও, ইন্টু এন হচ্ছে 5 বছর। তাহলে 1 লক্ষ টাকার 12%, 12% করলে 12,000 গুণ 5, তাহলে 5 12 60,000 টাকা। কত টাকা? 60,000 টাকা। 60,000 টাকা হচ্ছে আমাদের সরল সুদ। এখন এই সরল সুদের সাথে যদি তুমি প্রিন্সিপাল যোগ করো, তাহলে তুমি কি পাবা? সুদ আসল, সুদ আসল, সুদ আসল যদি বের করতে চাও, সুদ আসল যদি বের করতে চাও, তাহলে পি যোগ কি করতে হবে? পি যোগ, আচ্ছা সরল সুদের এখানে আই হবে ছোট হবে, এবং সরল সুদের এই পরিমাণটাকে আমরা আই বলি। তাহলে পি যোগ আই, পি যোগ আই। তাহলে পি কত? পি হচ্ছে আমাদের 1 লক্ষ, পি হচ্ছে 1 লক্ষ, আই হচ্ছে আমাদের 60,000 বের হয়েছে। এই দুইটা যোগ করো, 1,60,000 টাকা। কত টাকা? 1,60,000 টাকা হচ্ছে আমাদের সুদ আসলের পরিমাণ। সুদ আসলের পরিমাণ কত? 1,60,000। যদি শুধু সরল সুদ চাইতো তাহলে শুধু 60,000। তাহলে এখানে অ্যান্সার কত? 1,60,000। অ্যান্সার কত? 1,60,000। 77 ইকোনো বল পেন ধারে কাঁচামাল ক্রয়ের 22 দিন পর, 22 দিন পরে মূল্য পরিশোধ করে, বিক্রয়ের পর মূল্য আদায় করে 55 দিন পর। এছাড়াও প্রতিষ্ঠানটির কাঁচামাল প্রক্রিয়াজাতকরণ, চূড়ান্ত পণ্য উৎপাদন ও বিক্রি করতে 85 দিনের মতো সময় লাগে। তাহলে দেখো, কেউ যদি কোনো কিছু ক্রয় করে এবং বেশি দিন পরে পরিশোধ করে, তাহলে কি হয়? তার তারল্যে ঘাটতি দেখা দেয় না বা নগদ বেশি থাকে। আবার কেউ যদি বিক্রি করার পর দেরিতে টাকা পায়, তাহলে তার টাকা আটকে থাকে। একইভাবে কাঁচামাল যখন প্রক্রিয়াজাত করো বা উৎপাদন করে, তখন তার কি হয়? নগদ টাকা আটকে থাকে পণ্যের মধ্যে, তাই তো? তাহলে এই যে টাকা আটকে থাকা এবং তুমি দেরিতে দেওয়া, এই দুইটার পার্থক্য করলেই তোমার কি হবে? নগদ রূপান্তর চক্র বের হবে। কি হবে? নগদ রূপান্তর চক্র। কি বের হবে? নগদ রূপান্তর চক্র। তাই তুমি দেখো, তোমার টাকা কতদিন ধরে আটকে আছে? তোমার টাকা হচ্ছে, একটা হচ্ছে তুমি আদায় করতেছো 55 দিন পর, আর 85 তোমার হচ্ছে প্রক্রিয়াতে সময় লাগতেছে। তাহলে এই দুইটা যোগ করো, 85 যোগ 55 বিয়োগ তুমি কত দেরিতে বা তোমার টাকা তুমি দেরি করে তোমার কাছে রাখতে পারতেছো, সেটা বিয়োগ করো। সেটা বিয়োগ হবে কত? 22 দিন। তুমি হচ্ছে 22 দিন পর হচ্ছে তুমি পরিশোধ করতেছো, তার মানে তোমার টাকা তোমার কাছে 22 দিন আছে। তাহলে এই যে দুইটা, তোমার টাকা কতদিন আটকে আছে হচ্ছে এতদিন, তুমি কত দেরিতে পরিশোধ করতেছো, এটা হচ্ছে বিয়োগ করো এই দুইটা থেকে, তাহলেই তুমি নগদ রূপান্তর চক্র পাবা। তাহলে 85 যোগ 55 বিয়োগ 22, 85 যোগ 55 বিয়োগ 22, তাহলে অ্যান্সার হচ্ছে 118 দিন। 118 দিন হচ্ছে নগদ রূপান্তর চক্র। 118 দিন, 118 দিন হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো, এরপরে বলছে প্রতিষ্ঠানটির নগদ আবর্তন কতবার? তাহলে নগদ আবর্তন বের করতে গেলে 360কে আমাদের যে নগদ রূপান্তর চক্র আছে, নগদ রূপান্তর চক্র এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 360 ভাগ
360 ভাগ 118, তাই তো? 118 কোথা থেকে পাইলাম? আগের প্রশ্নের নগদ রূপান্তর চক্র আমরা বের করছি 118। তাহলে 360 ভাগ 118, তাহলে 360 ভাগ 118। 360 কেন ধরলাম? কারণ ফিনান্সে বছরকে 360 দিন ধরা হয়, অর্থাৎ ব্যাংকার্স ইয়ার বা আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে 360 দিনে। তাহলে আমরা কত ধরবো? 3.3 আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 3.05, যেটা অপশন বিতে আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বি। এরপরে দেখো 79, এবিসি কোম্পানির কর পূর্ব ঋণ মূলধন ব্যয় 12%, কর হার 35% হলে কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় বের করতে বসছে। তাহলে আমরা 12 ইন্টু 1 বিয়োগ কর হার কত আছে? 35, তার মানে 0.35 করো, ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো। 12 ইন্টু 1 বিয়োগ কর হার দাও, 12 ইন্টু 0.65, তার মানে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে 7.8%। 7.8%। অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, এরপরে দেখো 80তে আসলো, আইআরআর জন্য সর্বনিম্ন কয়টি বাট্টার হার প্রয়োজন হয়? আইআরআর এটার জন্য সর্বনিম্ন 2টা বাট্টার হার প্রয়োজন হয়। কয়টা বাট্টার হার প্রয়োজন হয়? 2টি। একটি হচ্ছে উচ্চ বাট্টার হার, এটা হচ্ছে উচ্চ বাট্টার হার, যেটাকে আমরা বলতেছি এইচডিআর, হায়ার ডিসকাউন্ট রেট, এইচডিআর। কি বলি? এইচডিআর। আর একটা হচ্ছে নিম্ন বাট্টার হার, আর একটা কি? নিম্ন বাট্টার হার বা এলডিআর। ওকে, তাহলে এই 2টা বাট্টার হার আমাদের প্রয়োজন হয়। অ্যান্সার হচ্ছে এ। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এ। এরপর 81তে আসো, অবিরত চক্রবৃদ্ধির মান কত? তাহলে অবিরত চক্রবৃদ্ধি মানে বারবার ক্রমাগত চক্রবৃদ্ধি যখন হইতে থাকে সেটাকে অবিরত চক্রবৃদ্ধি বলি। যেমন তোমরা এই যে এফবি ইকুয়াল টু এভাবে বের করতে পারবে, পিভি ইন্টু 1 যোগ আই টু দি পাওয়ার এন দাও না, ওইটা না করে তোমরা এইভাবে করতে পারো, পিভি ইন্টু ই টু দি পাওয়ার হচ্ছে তোমাদের আই আর দিতে পারো। কি দিতে পারো? আই আর। তার মানে এই যে ই দিয়ে আমরা কিন্তু অবিরত চক্রবৃদ্ধি করতে পারি। এখন এই ইটা কোথা থেকে আসলো? এই যে এই ইটা কোথা থেকে আসলো? ইটা মূলত হচ্ছে অয়েলার্স নাম্বার। এটা কি বলা হয়? অয়েলার্স নাম্বার। এটার উচ্চারণ হচ্ছে অয়েলার্স নাম্বার। তাহলে এই অয়েলার্স হচ্ছে মূলত এই ইটা উদ্ভাবন করছে। তোমাদের ক্যালকুলেটারে লেখা দেখবা ইন, এখান থেকে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ইন তোমাদের প্রত্যেকের ক্যালকুলেটারে আছে ইন। তো এই যে ইনের উপরে ছোট করে দেখবা ই বা অয়েলার আছে, তাই না? অয়েলার সাইন আছে। তাহলে এইটা তুমি আনতে গেলে শিফট ই দিবা। কি দিবা? শিফট ই বা শিফট ইন। এটা দিলে তুমি হচ্ছে ই এর সাইনটা পেয়ে যাবা। শিফট ইন দিলে ই এর সাইনটা পেয়ে যাবা। এখান থেকে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, শিফট ইন চাপ দিবা, তাহলে হচ্ছে ই এর সাইনটা পাবা। এবং ই এর পাওয়ার যদি 1 দাও এবং ইকুয়াল দাও, তাহলে যে ভ্যালুটা বের হবে ই এর পাওয়ার 1, মানে তুমি ক্যালকুলেটারে শিফট ইন চাপ দিবা। কি দিবা? শিফট প্লাস ইন। এইটা দিলে দেখবা যে ই নামে একটা অপশন আসছে, এটাকে মূলত অয়েলার্স নাম্বার বলা হয়। ঠিক আছে, তো এইটার পাওয়ার দিবা কত? এটার পাওয়ার দিবা 1, তারপরে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে ই এর মান। সেটাই হচ্ছে কি? ই এর মান। তাহলে 2 পয়েন্ট, এটার মান আসতেছে আমাদের 2.71828। ওকে, তাহলে 71828 2.71। দেখো 2.71 কোথায় আছে? 2.71828, এরপরে আরও ভ্যালু আছে 1828 আরও আছে আর কি। তো 2.71 কোথায় আছে? দেখো 2.71 আছে এই দুইটাই, তাই না? এরপরে 4 আছে একটা, আর একটা আছে 8। তাহলে আমাদের অ্যান্সার হবে এইটা। ওকে, অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এইটা। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2.71828। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, বন্ডের অভিহিত মূল্য ও বাজার মূল্য সমান হয় কখন? তাহলে বন্ডের অভিহিত মূল্য এবং বাজার মূল্য সমান হবে যখন আমাদের আয় এবং কস্ট অফ ডেপ্ট মানে ঋণের ব্যয় এবং আয় বাজারের সুদের হারের পরিমাণ সমান হবে। যখন কস্ট অফ ডেপ্ট এবং আয়ের হার বা আয়ের মান সমান হবে। এরপরে দেখো, স্টক বলতে আমরা বুঝি, স্টক সাধারণত বাংলাদেশে স্টক থাকে না, শেয়ার এবং স্টক ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা হয়, অর্থাৎ একটার পরিপূরক হিসেবে আমরা আরেকটা ব্যবহার করি, বা একটার সাথে আরেকটা সমার্থক বা সিমিলার ওয়ার্ড হিসেবে ব্যবহার করি। তাহলে স্টককে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে শেয়ার বলতে পারি। কি বলতে পারি? শেয়ার বলতে পারি, শেয়ার। তাহলে এই শেয়ার মানে কি? শেয়ার মানে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশের অঙ্ক, তাই না? তাহলে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশকে আমরা শেয়ার বা স্টক বলতে পারি বাংলাদেশের প্রেক্ষাপটে। তাহলে প্রতি এককের সমান মূল্য। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের এ। এরপরে দেখো,
কখন অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমান হবে? অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য সমান হবে কখন? তাহলে অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য তখনই সমান হয়, দেখো যখন এফবি বের করবা না, তখন তুমি এই যে ধরো 1 যোগ আই দিলা, তাহলে আই দিলা টু দি পাওয়ার এন দিলা, ঠিক আছে? 1 যোগ আই টু দি পাওয়ার এন, এখানে তো পিভি আছে, তাহলে ধরো আমরা ধরে নিলাম 1000 টাকা হচ্ছে পিভি, ইন্টু 1 যোগ আই ধরে নিলাম 10%, আই কত ধরলাম 10%, টু দি পাওয়ার কত, টু দি পাওয়ার হচ্ছে আমরা কত দিলাম, টু দি পাওয়ার হচ্ছে আমরা কত দিব, টু দি পাওয়ার হচ্ছে আমরা 0 দিব, টু দি পাওয়ার 0 দিব, কারণ এন এর মান বলতেছি 0, তাহলে এন এর মান 0 দেওয়া মানে কোনো কিছুর পাওয়ার 0, তার মানে দেখো 1000 কোনো কিছুর পাওয়ার 0 থাকা মানে কি, কোনো কিছুর পাওয়ার 0, তুমি ধরো 100 পাওয়ার 0 দাও, 100 পাওয়ার 0 দাও, দেখবা ভ্যালু আসবে এরকম 1, তার মানে 100 পাওয়ার 0 ইকুয়াল টু 1, বা যে কোনো কিছুর এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাই তো? তাহলে যে কোনো কিছুর পাওয়ার 0 থাকলে সেটা হয় 1, তাহলে এখানে 1 আসতেছে, তার মানে 1000 টাকা ভ্যালু থাকতেছে। এটা প্রমাণ হইলো যে এন এর মান যদি 0 হয়, তাহলে আমরা কি করতে পারি, আমরা ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালু একই পাই, এটা তো প্রমাণ হয়েছে। এখন তুমি যদি আয়ের ভ্যালুটা 0 দাও তাহলে কি হয়, দেখো আয়ের ভ্যালুটা তুমি যদি 0 দাও তাহলে কি হয়, আয়ের ভ্যালুটা যদি 0 দাও, দেখো এই যে আমরা পিভিটা লিখলাম, এই যে পিভি বা এফবি যদি আমরা লিখি, এফবি ইকুয়াল টু পিভি ইন্টু 1 যোগ আই কত, আই হচ্ছে ধরো 0 টু দি পাওয়ার এন ধরো তুমি এখন 5 দিলা, ধরো 5 দিলা, ঠিক আছে? এন আমরা চেঞ্জ করলাম না, তাহলে এখন পিভি আছে কত তোমার 1000, পিভি আছে কত 1000, এটা যোগ করে কত হয়েছে 1 হয়েছে, 1 পাওয়ার 5 দাও, 1 পাওয়ার 5 দাও আর 100 পাওয়ার 5 দাও, সবসময় কি থাকবে, 1 পাওয়ার যদি 5 দাও বা 1 পাওয়ার 100 দাও, এরকম ধরো 1 টু দি পাওয়ার 100 বা 1 টু দি পাওয়ার হচ্ছে এ, এইটা হচ্ছে আমাদের 1, ঠিক আছে? বা 1 টু দি পাওয়ার যদি তুমি 100 দাও তাও 1 থাকবে, ওকে? তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে 1000 গুণ 1, তার মানে এইটাও 1000 থাকতেছে, এটাও কত থাকতেছে 1000 থাকতেছে, তার মানে প্রমাণ হইল যে আমরা যদি এন অথবা আয়ের মান যদি 0 ধরি, তাহলে বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য কি হয়, সমান হয়। তাহলে এন অথবা আয়ের মান 0 ধরলে আমাদের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য কি হয়, সমান হয়। তাহলে আমাদের অ্যান্সার হবে 1 ও 2, অ্যান্সার হবে কি 1 ও 2। আশা করি বুঝতে পারছো, এখানে এম এর সম্পর্ক নাই, ওকে? তারপরে দেখো কোন ধরনের অর্থায়নের আওতায় নিট বর্তমান মূল্য ঋণাত্মক হওয়া সত্ত্বেও বিনিয়োগ করা হয়। তাহলে আমরা কি জানি, এনপিভি ধনাত্মক বা 0 হলে, 0 যেহেতু একটা ধনাত্মক বা পজিটিভ নাম্বার, তাহলে এনপিভি ধনাত্মক হলে সেটা গ্রহণযোগ্য, এনপিভি ধনাত্মক হলে সেটা কি হয়, গ্রহণযোগ্য হয়, সেই প্রকল্প গ্রহণযোগ্য। কিন্তু এনপিভি ঋণাত্মক হইলে কখন গ্রহণযোগ্য হবে, এনপিভি কি বলতেছে, এনপিভি ঋণাত্মক হলেও গ্রহণযোগ্য হবে তখনই যদি সেটা সরকারি অর্থায়ন হয়। এর কারণ কি, এর কারণ হচ্ছে এই যে বিনিয়োগ করা হয়, কারণ হচ্ছে সরকারি অর্থায়নের উদ্দেশ্য হচ্ছে, সরকারি অর্থায়ন বা গভর্নমেন্ট ফাইন্যান্সের উদ্দেশ্য কি, সমাজ কল্যাণ বা জনকল্যাণ, তাই না? জনকল্যাণ বা সমাজ কল্যাণ, ওকে? জনকল্যাণ বা সমাজ কল্যাণ, তাহলে এই যে জনকল্যাণের উদ্দেশ্যে করা হয়, তাহলে এখানে আমার আয়ের চিন্তা করা হয় না, এখানে আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। এখানে কি হতে পারে, এখানে আয়ের তুলনায় আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে, তাহলে সরকারি অর্থায়নে এনপিভি ঋণাত্মক মানে আয়ের চেয়ে ব্যয় বেশি, তারপরেও বিনিয়োগ করা হবে কারণ এটার উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ, তার মানে সরকারি অর্থায়নে বিনিয়োগ করা হয় এনপিভি ঋণাত্মক হইলেও। আশা করি বুঝতে পারছো। 86 নিচের কোনটি মূলধন ব্যয় সর্বনিম্ন, নিচের কোনটির মূলধন ব্যয় সর্বনিম্ন? তাহলে ঋণ মূলধনের ক্ষেত্রে আমরা কি পাই, ঋণ মূলধনের ক্ষেত্রে আমরা কর সুবিধা পাই, কি পাই, কর সুবিধা বা করের হার বাদ দিতে হয়, তাই না? কর দেওয়া লাগে না, সুদের উপর কর দেওয়া লাগে না, তাহলে এই যে কর সুবিধা পাই, এই জন্য ঋণ মূলধনের ব্যয় সবসময় কি হয়, কম হয়, এই জন্য এটার ব্যয় কম। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের গ, অ্যান্সার হচ্ছে ঋণপত্র বা ঋণ মূলধন, ওকে? তারপরে দেখো মূলধন বাজার নিয়ন্ত্রণ করে কে, মূলধন বাজার বা ক্যাপিটাল মার্কেট, মূলধন বাজার পুঁজি বাজার বা ক্যাপিটাল মার্কেট, পুঁজি বাজার একই কথা, পুঁজি বাজার বা ক্যাপিটাল মার্কেট বা কি ক্যাপিটাল মার্কেট কে নিয়ন্ত্রণ করে, এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে বিএসইসি, কে নিয়ন্ত্রণ করে, বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড
এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি, অ্যান্সার হচ্ছে আমাদের সি। এরপর দেখো বাংলাদেশে বর্তমানে কত সালের সংশোধিত মানি লন্ডারিং আইন বলবৎ রয়েছে। তাহলে আমি যখন মানি লন্ডারিং এর স্টেপ পড়াইছি তখন তোমাদেরকে একটা অতিরিক্ত তথ্য দিয়েছিলাম যে বাংলাদেশের মানি লন্ডারিং আইন হচ্ছে 2012 সালের। কত সালে? বাংলাদেশে মানি লন্ডারিং আইন হচ্ছে 2012 সালের। এরপরে দেখো আন্ত আয় হার পদ্ধতির অসুবিধা কোনটি? আন্ত আয় হার বা আইআরআর এটার অসুবিধা কোনটা? তাহলে অসুবিধা হচ্ছে এখানে দুইটা বাট্টার হার লাগে, অর্থাৎ দুইটা বাট্টা, অর্থাৎ একটা হচ্ছে এইচডিআর উচ্চ বাট্টার হার, এইচডিআর, একটা হচ্ছে এইচডিআর আর একটা হচ্ছে এলডিআর। এই যে দুইটা বাট্টার হার লাগে এটা হচ্ছে একটা জটিলতা বা জটিল প্রসেস। তাহলে এইটা হচ্ছে আমাদের অসুবিধা। তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? দুইটা বাট্টার হার বা একাধিক বাট্টার হার সংক্রান্ত জটিলতা। 90 মোট বিক্রয় ও মোট পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্য কি বলে? তাহলে মোট বিক্রয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা পাই দত্তাংশ অবদান প্রান্ত বা হচ্ছে সিএম, দত্তাংশ অবদান প্রান্ত। কি পাই? দত্তাংশ অবদান প্রান্ত বা কন্ট্রিবিউশন মার্জিন বা কি কন্ট্রিবিউশন মার্জিন বা কি পাই? কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এ। এরপরে দেখো ব্যক্তিগত কর কোন ধরনের মূলধন ব্যয়ের হার নির্ণয়ে ব্যবহৃত হয়? তাহলে ব্যক্তিগত কর বা পার্সোনাল ট্যাক্স, ব্যক্তিগত কর বা পার্সোনাল ট্যাক্স কখন ব্যবহৃত হয়? আমাদের যখন শেয়ার থেকে যে আয়টা পাই সেটা কোথায় জমা হয়? সেটা আমাদের সংরক্ষিত আয় বা রিটেইন আর্নিংস আকারে জমা হয়। সেটা আমাদের কি আকারে জমা হয়? রিটেইন আর্নিংস। কি আকারে জমা হয়? রিটেইনড আর্নিংস আকারে বা সংরক্ষিত আয় আকারে জমা হয়। রিটেইন আর্নিংস বা সংরক্ষিত আয় আকারে জমা হয়। এবং সেইখানে আমাদেরকে কি ব্যক্তিগত কর দিতে হয়, অর্থাৎ লভ্যাংশের উপরে আমাদেরকে ব্যক্তিগত কর দিতে হয়। কোথায় দিতে হয়? লভ্যাংশের উপরে। এই লভ্যাংশটা কোথায় জমা থাকে? সংরক্ষিত আয়ে জমা থাকে। এই লভ্যাংশ কোথায় জমা থাকে? সংরক্ষিত আয়ের মধ্যে জমা থাকে। তাহলে সংরক্ষিত আয় হবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কি? সংরক্ষিত আয়। ওকে। এরপরে দেখো অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ হচ্ছে লভ্যাংশ প্রদান, এটা আমাদের অর্থায়ন কার্যক্রমের মধ্যে যায়। শেয়ার ইস্যু যায়, বন্ডের মূল্য পরিশোধও যায়। তাহলে তিনটাই কিন্তু আমাদের অর্থায়ন কার্যক্রম। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ, অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে ঝুঁকি পরিমাপের পরিসংখ্যানিক পদ্ধতি কোনটা? বলছে পরিমিত ব্যবধান। তাহলে আমাদের ঝুঁকি পরিমাপের পরিসংখ্যানিক পদ্ধতি হচ্ছে আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান, বিভেদাঙ্ক, এই দুইটাই। আর অনুপাত বিশ্লেষণ কোনো ধরনের পরিসংখ্যানিক পদ্ধতি নয়। তাহলে 1 ও 2 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? 1 ও 2। এরপরে দেখো মিস স্নেহা তার জমাকৃত অর্থ হেমন্ত লিমিটেড ও কার্তিক লিমিটেড কোম্পানির শেয়ারে যথাক্রমে 30% ও 70% বিনিয়োগ করে। তাহলে ওয়েট, এটা হচ্ছে ওয়েট, ডাব্লু হচ্ছে একটা হচ্ছে 0.30 আর একটা হচ্ছে 0, এটার ওয়েট হচ্ছে আচ্ছা হেমন্ত, তাহলে ওয়েট হচ্ছে এইচ দি আর এটা হচ্ছে ওয়েট কে দি কার্তিক ইকুয়াল টু হচ্ছে 0.70। ওকে। এরপর দেখো সেখান থেকে আয়ের হার যথাক্রমে 15% এবং 20%। তাহলে আমাদের পোর্টফোলিও আয়ের হার বের করা খুবই সহজ। ওয়েট দিয়ে আমরা আয়ের হারকে গুণ করে যোগ করব। তাহলে আমাদের প্রথম যে হেমন্তর যেটা আছে সেটার ওয়েট হচ্ছে 0.30 গুণ আয়ের হার দেখো 15%, আয়ের হার কত আছে? 15%। তাহলে 15 দিয়ে গুণ করো, যোগ করো মাঝখানে, এই দুটা মাঝখানে যোগ সাইন দাও। পরেরটার যে ওয়েট আছে কার্তিকের ওয়েট হচ্ছে 0.70 বা ভার হচ্ছে 70 এবং আমাদের হচ্ছে আয়ের হার হচ্ছে 20%। আয়ের হার কত? 20%। এটা দিয়ে গুণ করো। তাহলে আমাদের ক্যালকুলেশনে যদি ক্যালকুলেটর যদি ক্যালকুলেশন করি তাহলে 15 গুণ 0.3 প্লাস 0.7 গুণ 20। ওকে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 18.50%। 18.50%। আমাদের অ্যান্সার হচ্ছে গ। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ। এরপরে টিউলিপ লিমিটেডের ট্রেজারি বিলের আয়ের হার। তাহলে ট্রেজারি বিল যেহেতু সরকার ইস্যু করে তাহলে এটা হচ্ছে ঝুঁকিমুক্ত আয়ের হার হচ্ছে আমাদের এই 14%। বাজার ঝুঁকি অধিহার, তাহলে অধিহার দেওয়া আছে দেখো, বাজার ঝুঁকি অধিহার মানে প্রিমিয়াম। তাহলে এই প্রিমিয়াম মানে হচ্ছে RM মাইনাস RF। এটা কি? এটা হচ্ছে RM মাইনাস RF। ওকে। এখন দেখো বাজার ঝুঁকির পরিমাণ 0.75 হয়, তাহলে কোম্পানির ইকুইটি ব্যয় কত হবে? তাহলে আমাদের ইকুইটি ব্যয় বের করতে গেলে আমাকে কি করতে হবে? RF প্লাস RM মাইনাস RF ইন্টু বেটা। এখন দেখো RF দেওয়া আছে 14%, RF কত দেওয়া আছে? 14% প্লাস। এখন দেখো RM মাইনাস RF, এই বিয়োগটা আমার আর করা লাগবে না, কারণ ওইখানে আমার RM মাইনাস RF এর ভ্যালু অর্থাৎ বিয়োগ করার পর
আমাকে দিয়েছে, বিয়োগ করার পরে আমাকে ভ্যালু দিয়েছে, তাহলে তোমাকে বুঝতে হবে ODR মানে RM মাইনাস RF, অর্থাৎ বিয়োগ করা আছে। তাহলে তুমি জাস্ট এখানে এই যে ভ্যালুটুকু এইটা হচ্ছে বসাবা 6% ইন্টু ইন্টু বিটা কত, বিটা আছে 0.75। ওকে, তাহলে আমরা কত বলতে পারি দেখো, 6 গুণ 0.75 প্লাস হচ্ছে আমাদের 14, তাহলে কত আসতেছে 18.50%, 18.50%। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বি। এরপরে দেখো, এরপরে হচ্ছে 96 বাজার আয় থেকে ঝুঁকিমুক্ত আয়ের ব্যবধানকে কি বলে? এই যে মাত্র বললাম, এই যে ঝুঁকি মানে আমাদের যে বাজার ঝুঁকির প্রিমিয়াম বা বাজার ঝুঁকির প্রিমিয়াম যেটা আছে, মানে মার্কেটে রিস্ক নেওয়ার কারণে তুমি যে প্রিমিয়ামটা পাও সেটার ফর্মুলাই হচ্ছে RM মাইনাস RF, তাই তো, RM মাইনাস RF। তাহলে বাজার আয় থেকে ঝুঁকিমুক্ত আয়ের যে পার্থক্য, তার মানে RM মাইনাস RF, এইটাকে মূলত বলা হচ্ছে ঝুঁকি প্রিমিয়াম। এটাকে কি বলা হয়? ঝুঁকি প্রিমিয়াম। এটাকে কি বলা হয়? ঝুঁকি প্রিমিয়াম বা রিস্ক প্রিমিয়াম। এটাকে কি বলা হয়? রিস্ক প্রিমিয়াম, বা এটাকে অবলিক দিয়ে লিখতে পারো রিস্ক প্রিমিয়াম। কি লিখতে পারো? রিস্ক প্রিমিয়াম, প্রিমিয়াম। তাহলে রিস্ক প্রিমিয়াম বা ঝুঁকি প্রিমিয়াম, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি। অ্যান্সার হচ্ছে আমাদের সি। এরপরে দেখো 97তে দেখো 3টা সিকিউরিটি আছে, XYZ, XYZ। এখন আমাদের প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে সিকিউরিটিজ এক্স এর আদর্শ বিচ্যুতি কত? সিকিউরিটি এক্স এর আদর্শ বিচ্যুতি কত, এটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে সিকিউরিটি এক্স এর যদি আমরা আদর্শ বিচ্যুতি বের করতে চাই, এক্স এর আদর্শ বিচ্যুতি, তাহলে আদর্শ বিচ্যুতির সাথে দেখো দুইটা দেওয়া আছে, প্রত্যাশিত আয়ের হার এবং বিভেদাঙ্ক। প্রত্যাশিত আয়ের হার এবং বিভেদাঙ্ক। তাহলে বিভেদাঙ্ক আমরা কিভাবে পাইছিলাম? বিভেদাঙ্ক হচ্ছে আদর্শ বিচ্যুতিকে যখন প্রত্যাশিত আয়ের হার দিয়ে ভাগ করি তখন আমরা বিভেদাঙ্ক পাই। এখন আমরা আবার আদর্শ বিচ্যুতিতে যাইতে চাচ্ছি, তাহলে আদর্শ বিচ্যুতিতে যাইতে গেলে এই দুইটাকে গুণ করতে হবে। এই দুইটাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আদর্শ বিচ্যুতিতে যদি যেতে চাই, যে আদর্শ বিচ্যুতি বের করতে চাইলে এক্স এর হচ্ছে আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, যেটাই বলো না কেন, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এক্স, এটা বের করতে গেলে কি করতে হবে? আমাকে প্রত্যাশিত আয়ের হার দিয়ে বিভেদাঙ্ককে, প্রত্যাশিত আয়ের হার দিয়ে কি করতে হবে? বিভেদাঙ্ককে গুণ করতে হবে। তাহলে 12%, 0.12কে যদি আমি হচ্ছে কি করতে চাই, বা 12কে আমরা যদি 12 গুণ হচ্ছে আমরা যদি এইটাকে যদি পার্সেন্টেজ আকার নিয়ে যাই 0.2083, তাহলেই কিন্তু আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। তাহলে 12 গুণ 0.2083, তাহলে আমাদের কত আসতেছে দেখো, 2.4996। তাহলে এইটাকে, এই যে 4-এর পর দেখো 9-এর উপরে ভ্যালু আছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা 2.50 করতে পারি, 2.50 বলতে পারি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। আমাদের অ্যান্সার হচ্ছে খ। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ। এরপরে পরের প্রশ্নে যাই, সিকিউরিটিজ ওয়াই এর বিভেদাঙ্ক বের করতে বলছে। তাহলে বিভেদাঙ্ক সূত্র আমি এইটা করানোর সময় বললাম যে বিভেদাঙ্ক আমরা আদর্শ বিচ্যুতিকে যদি প্রত্যাশিত আয়ের হার দিয়ে ভাগ করি, আদর্শ বিচ্যুতিকে প্রত্যাশিত আয়ের হার দিয়ে ভাগ করি, তাহলে আদর্শ বিচ্যুতি কত আছে? 1.50 আছে। তাহলে এটাকে আমরা ভাগ করি 1 দশমিক কত আছে? 1.85। এইটাকে যদি আমরা এই যে পার্সেন্টেজ আছে 15%, এটা দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ 0.15 এটা দিয়ে যদি ভাগ করি, তাহলে কিন্তু আমরা ভ্যালুটা পেয়ে যাব। তোমরা ক্যালকুলেটর ভাগ করো 1.85 ডিভাইডেড বাই 0.15, তাহলে আমাদের আসতেছে হচ্ছে 12.33%। কত আসতেছে? 12.33%, 12.33%। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে বি। অ্যান্সার হচ্ছে খ বা বি। এরপর দেখো এখানে আমরা একটু লিখে দিই, ঠিক আছে, তোমাদের সুবিধাতে, যে 1.85 ভাগ হচ্ছে 0.15 ইকুয়াল টু আমাদের 12.33 আসলো। ওকে, 12.33%। এরপরে জেডে যাব আমরা পরের প্রশ্নে। সিকিউরিটিজ জেড এর বিভেদাঙ্ক কত? সিকিউরিটিজ জেড এর বিভেদাঙ্ক আমাদেরকে বের করতে বলছে। তাহলে জেড এর বিভেদাঙ্ক না, প্রত্যাশিত আয়ের হার মূলত বের করার কথা, বিভেদাঙ্ক বলে নাই, বলছে এখানে প্রত্যাশিত আয়ের হার। কি বের করতে বলছে? বিভেদাঙ্ক নয়, এটা হচ্ছে মূলত প্রত্যাশিত আয়ের হার হবে। কি হবে? প্রত্যাশিত আয়ের হার। প্রত্যাশিত আয়ের হার কত? প্রত্যাশিত আয়ের হার কত? প্রত্যাশিত আয়ের হার কত? তাহলে প্রত্যাশিত আয়ের হার কিভাবে বের করব আমরা? প্রত্যাশিত আয়ের হার ঠিক একইভাবে এই যে আদর্শ বিচ্যুতিকে আমরা হচ্ছে বিভেদাঙ্ক দিয়ে যদি ভাগ করি, আদর্শ বিচ্যুতিকে যদি বিভেদাঙ্ক দিয়ে ভাগ করি, তাহলে আমরা প্রত্যাশিত আয়ের হার পাবো। ঠিক আছে, তাহলে প্রত্যাশিত আয়ের হার ইকুয়াল টু কি? আদর্শ বিচ্যুতি আছে দেখো 2%, তাহলে 2 ভাগ, আমাদের 2 ভাগ কত আসবে? 2 ভাগ 15.38%, অর্থাৎ 0.1538। তাহলে 2 ভাগ 15.38%, 2 ভাগ
2/15.38%, অর্থাৎ 0.1538। তাহলে আমাদের কত আসতেছে? 13.00039 এভাবে আসতেছে আর কি। তাহলে 00 তুমি ধরো বা বাদ দাও, 00 হচ্ছে তুমি বাদ দিয়ে দাও, তাহলে আমাদের আসতেছে 13%। এটা ইকুয়াল কত আসে? 13%। ওকে, তাহলে 13% হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? 13%। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা 100 নং এমসিকিউতে চলে যাব। স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, অর্থাৎ কনস্ট্যান্ট গ্রোথ মডেল। কনস্ট্যান্ট গ্রোথ পদ্ধতি, কনস্ট্যান্ট মানে সবসময় একই হারে বৃদ্ধি পেতে থাকে লভ্যাংশ। তাহলে কনস্ট্যান্ট গ্রোথের ক্ষেত্রে বা স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেলের ক্ষেত্রে আমাদের কস্ট অফ ইকুইটি বা শেয়ারের ব্যয়টা কি হয়? তাহলে এই ক্ষেত্রে কনস্ট্যান্ট গ্রোথের ক্ষেত্রে কে ইকুয়াল টু কি হয়? D1 কি হয়? D1/P0 + G। তাহলে এইটা কোথায় আছে দেখো, প্রথমটাতেই সম্ভবত আছে যে D1, এটাকে 1। ওকে, D1/P0 + G। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ক। আশা করি বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের 100 নং এমসিকিউ এর আলোচনায় চলে এসেছি। তোমাদেরকে ক্লাসের শুরুতে বলেছিলাম ফিনান্স প্রথম পত্রের যাবতীয় যত গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সব আমরা আজকে সলভ করব। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা টপিক থেকে এমসিকিউ নিয়ে তোমাদের জন্য আলোচনা করার, এবং পাশাপাশি অতিরিক্ত তথ্য দিয়ে যেন তোমাদের কোনো টপিকে কোনো এমসিকিউতে কনফিউশন না থাকে, বা তোমাদের এমসিকিউ এর বেসটাও যেন স্ট্রং হয়ে যায় এবং তোমরা তোমাদের পরীক্ষায় ভালো করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এই 100টি স্পেশাল গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে ছিল। তোমাদের সাথে পরবর্তীতে আরও এমসিকিউ সিকিউ এর ক্লাস নিয়ে দেখা হবে, বা অধ্যায়ভিত্তিক ক্লাস নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই পড়াশোনা করো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।